প্রিয় দর্শক, আপনারা হ্যালো। যেখানে আছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে আমি রতন তালুকদার লাইভ শুরু করছি। আজকের লাইভে একটু ভিন্ন ধর্মী ব্যতিক্রম ধর্মী বলবো সেটা। আমার সঙ্গে উপস্থিত আছেন, আপনার এর আগেও ছিলেন আমাদের সঙ্গে, তিনি দস্তগীর জাহাঙ্গীর, একজন সুনামধন্য সাংবাদিক এবং ওয়াশিংটন থেকে। তিনি ওয়াশিংটনের নিউজ মিডিয়া কভার করছেন। সাথে সাথে আমাদের আজকের আলোচনা একটু ব্যতিক্রম ধর্মী এই কারণে যে আমরা দুজনেই সাংবাদিক, আবার দুজনেই ইউটিউব চ্যানেলের সঙ্গে দুজনেই জড়িত এবং বিভিন্ন টেলিভিশনের টক শোতে জড়িত। তো সেই হিসেবে আমরা যে আলোচনাটা একটু ব্যতিক্রম করতে চাই এই কারণেই যে আমরা যেটা করব সেটা হলো আমরা দুজনের, বলতে পারেন, গল্প গুজব, এক ধরনের আড্ডা। সেই আড্ডা গল্পের মাঝেই মানে বেরিয়ে আসবে বর্তমান সমকালীন প্রসঙ্গ। তো প্রিয় দর্শক, আমি প্রথমেই একটি প্রশ্ন করতে চাই আমাদের ওয়াশিংটনের সাংবাদিক জাহাঙ্গীর দস্তগীরকে। সেটা হলো যে, দস্তগীর ভাই, এ, সর্বশেষ কি খবর, মানে ওয়াশিংটন, বিশেষ করে বাংলাদেশ ইস্যুতে? রতন তালুকদার, আপনাকে অসংখ্য ধন্যবাদ ওয়াশিংটন ডিসি থেকে আবারও আমাকে আপনার সাথে সংযুক্ত করা এই ভিন্ন ধর্মী একটি আলাপ চারিতার মাধ্যমে দুজন সাংবাদিকের আড্ডা। আমি জানি না আমাদের দর্শক শ্রোতারা এটা কিভাবে ভার বহন করবেন, কারণ আমাদের মৌলিক কাজ কিন্তু আলাপ নয়, আক্রমণ করা, কথা বলা, কথা তুই আমাদের প্রশ্ন আর ভারে যাতে যাকে প্রশ্ন করা হয় তিনি যাতে আবারও পড়াশোনা করতে উদ্বুদ্ধ হন, কারণ আমাদের প্রশ্নগুলো আসলে সহজ হয় না। আমরা সংবাদের পিছনের সংবাদের জন্য কথাগুলো বলি। আপনি যেভাবে এখন আমাকে বললেন আলাপ করার জন্য ওয়াশিংটন ডিসিতে, কি ওয়াশিংটন ডিসি হলো, ওয়াশিংটন ডিসিতে বা স্পেশালি বাংলাদেশের বিষয় নিয়ে কি হচ্ছে, এই বিষয়টা এত সহজভাবে বললে অনেকের কাছে হয়ে যাবে এটা একটা খুব সহজ একটা বিষয়, কিন্তু এটা হলো পলিটিক্স, পলিসি অ্যান্ড ডিপ্লোমেসির কেন্দ্র। পৃথিবীর পলিটিক্স, পলিসি অ্যান্ড ডিপ্লোমেসি, এটার কেন্দ্র হলো এই ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন ডিসির মাটিতে রাস্তায় যারা হাঁটাহাঁটি করলে, আমি কিন্তু জানিয়ে রাখি আপনার এই অনুষ্ঠানে যোগদান করার জন্য আমি আমি ডিসি থেকে প্রায় 40 মিনিট ড্রাইভ করে এখন এসে উপস্থিত হলাম আমার নিজস্ব স্টুডিওতে। ওয়াশিংটন ডিসিতে আপনি যখন হাঁটাহাঁটি করবেন, আপনি কোনো লোকালে যাবেন, কোনো রেস্টুরেন্টে যাবেন, কোথাও যাবেন, আপনার সাথে তো সেনেটর কংগ্রেসম্যানের দেখা হবেই, আপনার সাথে বিশ্বখ্যাত বিভিন্ন সাংবাদিকের দেখা হবেই, এমনকি আপনি আমেরিকার বর্তমান এবং এক্স প্রেসিডেন্টের সাথে হয়তো বা একই বার্গার পাশাপাশি দাঁড়িয়ে অর্ডার দিচ্ছে, এরকম ঘটনা ঘটে যেতে পারে। তাই বলছি যে বিষয়টা যত সহজ তত সহজ নয়, বিষয়টা যত সংক্ষেপ তত সংক্ষেপ নয়। বাংলাদেশ বিষয় একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এখন ইন্দো প্যাসিফিক জোন এবং স্পেশালি সাউথ এশিয়াতে। আমরা অনেক আগে বলতাম সাউথ ইস্ট এশিয়া, তারপরে এখন সাউথ এশিয়া, কারণ ইস্ট এশিয়া দিস অ্যান্ড দ্যাট। সাউথ ইস্ট এশিয়া বা এশিয়াতে বাংলাদেশ প্রেক্ষাপটটা এমন একটা পর্যায়ে ওয়াশিংটন ডিসিতে রয়েছে, যেটা প্রায় প্রতিদিনই এই মেটিকুলাসলি ডিজাইন করা করে যে সরকার এখন ক্ষমতায় বসেছেন, ওনারা কিন্তু বিষয়টাকে খুবই সিরিয়াসলি নিচ্ছেন এই শর্তে, এই অর্থে যে তারা কিন্তু জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসেননি। অতএব তাদের জবাবদিহিতা কিন্তু বাংলাদেশের কোনো মানুষের কাছে নেই, কোন একজনের কাছে নেই। অতএব তাদের যে জবাবদিহিতা সেটা হলো অনলি যে আপনি একটা বয়ান গত 15 বছরে শুনে আসছেন যে বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে, ভারতকে দিয়ে দেওয়া হয়েছে। সেই বয়ানের বিপরীতে এখন যে বয়ানগুলো, বা বয়ান বলবো না, যেটা যেটা প্র্যাকটিক্যালি সত্য, সেটা হলো যে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রকে সব দিয়ে দিচ্ছে, এবং প্র্যাকটিক্যালি তাই ঘটছে। এই মুহূর্তে বিমানে রয়েছেন, এই মুহূর্তে বিমানে রয়েছেন কাতার থেকে বাংলাদেশের
সম্পূর্ণ অযোগ্য একজন ব্যক্তি, যিনি আমাদের ধারণা মতে উনি আমেরিকান নাগরিক। উনি বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর ইউনূসের। উনি এখন বিমানে রয়েছেন। সেই সাথে আমার কাছে সংবাদ রয়েছে যে বাংলাদেশের যিনি পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা, তিনিও অন দ্য ওয়ে টু ওয়াশিংটন ডিসিতে। গত 12 মাসে আমার মনে হয় 120টি মিটিং এই সরকার ওয়াশিংটন ডিসিতে করছে। হ্যাঁ, একটা বিষয় এখানে আপনার সাথে আমি শেয়ার করতে চাই। ইয়েস, এত বেশি যুক্তরাষ্ট্রের সাথে এত বেশি মিটিং মিছিল ডিপ্লোম্যাটিক, যেটা আমি বলছিলাম প্রথমেই, ডিপিপি, ডিপ্লোমেসি পলিটিক্স এন্ড পলিসি, এই বিষয়গুলো গত 15 বছরে এত বেশি দেখা যায়নি। এখন যেহেতু অসাংবিধানিক সরকার, জনগণের সাথে সম্পৃক্তহীন সরকার, তাদের জীবনকে লম্বা করার জন্যে তারা প্রতিদিনই, যেমন একসময় বা বা বাংলার নবাবকে ধন্না দিতে হতো দিল্লিতে জগৎ শেঠদেরকে সাথে নিয়ে, আমি সেটারই রিপিটেশন দেখতে পাচ্ছি। ধন্যবাদ আপনাকে। না আমরা এবার ঠিক আছে, ভালো একটা প্রসঙ্গ করুন, কিন্তু আপনি এই প্রসঙ্গটা একটু বলুন যে এই যে শুল্ক নিয়ে যে জিনিসটা, আমাদের যে ট্যারিফ যেটা এখন পর্যন্ত, যেমন কারেন্ট হলো 15% অলরেডি আছে, তার উপর যদি আবার 30% যদি ইসে হয়, অ্যাড হয়, তাহলে এটা প্রায় হচ্ছে 55%। তো 55%-এর বোঝা বাংলাদেশ বহন করতে পারবে? আমি আমি আসলে রতন তালুকদার, আমি আপনাকে বিষয়টা উল্টোভাবে আপনার কাছেই নিয়ে আসতে চাই। যে শুল্কের কথা বলা হচ্ছে, আহ, যে এই শুল্ক বাংলাদেশের উপর যেটা বলা হচ্ছে, সেটা নিয়ে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র, আমরা যেদিন থেকে আমরা চিন্তা করতে পারি, বুঝতে পারি, তখন থেকে জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র সবসময়ই প্রমোট করে ওপেন মার্কেট। হ্যাঁ, যেটার কোনো ইয়ে নয়, নিয়ন্ত্রণ সরকার করবে না, এটা নিয়ন্ত্রণ করবে ইনভিজিবল হ্যান্ড। সেখানে বর- বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে পপুলার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি যা বলেন তিনি তা করেন। এই যে বিষয়টা উনি ঘটাচ্ছেন, এইটা আসলে এটার পেছনে আপনি কি মনে করেন যে এটা আসলে কেন ঘটাচ্ছেন? কিন্তু সেই সাথে আপনি আপনি যে প্রশ্নটা আমাকে ছুড়ে দিয়েছেন সেটা আমি বলি। না, বিষয়টার হবে যে মার্কিন যুক্তরাষ্ট্র যেই ঘটনাটা ঘটাচ্ছে, সেই ঘটনার বিশ্লেষণ আপনি করবেন, কিন্তু যেই বিষয়টা বাংলাদেশের উপর বর্তাবে, এটা যদি 35+ আগের ট্যারিফ যেটা ছিল, এই দুইটা একসাথে হয়, তাহলে তো এটা 55-এ চলে যাবে। ইতিমধ্যে ভারত ইউরোপিয়ান ইউনিয়নে এবং ব্রিটেনে তাদের অনেক পণ্যই শুল্ক মুক্ত করে দিয়েছে। আমি যেহেতু ইউরোপিয়ান ইউনিয়নে বসবাস করে এসেছিলাম 18 বছর, সেই শর্তে আপনাকে একটা তথ্য দিতে পারি যে বাংলাদেশের সমস্ত প্রোডাক্ট মেড ইন বাংলাদেশ অরিজিন যদি হয়, তাহলে ইউরোপিয়ান ইউনিয়নে ততদিন পর্যন্ত এটা সম্পূর্ণ শুল্কমুক্ত ছিল। ভারতের ছিল কমপক্ষে 22%, কমপক্ষে। সেই ভারত যে আজকে সেই পর্যায়ে চলে গেছে, যা তাদের সক্ষমতাও বেশি, তাদের ডিপ্লোমেসির সক্ষমতা বেশি, পলিটিক্স অ্যান্ড পলিসির সক্ষমতা বেশি, পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র। এবং তারা কোনো দেশের কোনো ডিসিশন নিতে গেলে তারা সর্বদলীয় মিটিং করে, যেটা গত সপ্তাহ দিল্লিতে হলো। তাতে এইটার পরিস্থিতি কি হবে? মরুভূমি বাংলাদেশে ইতিমধ্যে খাদ্যাভাব অভাব দেখার সমূহ সম্ভাবনা রয়েছে। কারণ আপনি ইতিমধ্যে জানেন যে আমেরিকাকে সন্তুষ্ট করার জন্যে তাদের এই যে একটা উপদেষ্টা পরিষদ, যাদের কোনো জ্ঞান নেই, আন্তর্জাতিক পরিমণ্ডল সম্বন্ধে জ্ঞান নেই, তারা জাস্ট আমেরিকাকে খুশি করতে তারা সমস্ত কাপড় খুলে ফেলছে। তারা গমের অর্ডার করেছে আমেরিকা থেকে বহু বেশি দামে, যেখানে পৃথিবীর খাবার ভান্ডার বলা হয় রাশিয়াকে, ইউক্রেনকে, এমনকি সেখানে অন্যান্য আঞ্চলিক শক্তিগুলো, যেমন রোমানিয়া, যেমন বুলগেরিয়া, এমনকি তার্কি এবং কাজাকিস্তান, সেখান থেকে কেনার দাম কম। ইউক্রাইনের ইউক্রেনের চুরি করা গম কিন্তু ডক্টর ইউনুস কিনতে চেয়েছিলেন।
এবং সেটা ইউক্রেন কিন্তু এটার উপর নিষেধাজ্ঞা চেয়েছিল আমেরিকান থেকে। অতএব সেটা দেখতে হবে যে এখন সেই গম যদি আমেরিকা থেকে অর্ডার যেটা করেছে, সেটা এক হলো আমেরিকা বেশি দামে। আপনি জানেন যে এখানে আপনি কলা কিনা আর বাংলাদেশের কলা কিনা কত ডিফারেন্ট। এখানে কলা কিনা ইউক্রেনে কলা কিনে, অতএব সেটার আবার পরিবহন হবে তো 3 গুণ বেশি। সো আমি এটা শেষ করে আপনাকে বলছি যে বিশ্বব্যাপী যে প্রভাবটা মার্কিন যুক্তরাষ্ট্র তৈরি করার চেষ্টা করছে, মুক্ত বাজার থেকে বের হয়ে, মুক্ত বাজার, এটা কি আসলে কোনো এফেক্ট গ্লোবালি করবে কিনা, গ্লোবালি যদি করে বাংলাদেশ কিভাবে বাঁচবে এর থেকে? ধন্যবাদ আপনাকে। না, সেটাই না, কিন্তু আমি একটা বিষয়, যেমন আজকেও আমি যে ঢাকা থেকে মাসুদ কামালের একটা প্রোগ্রাম দেখতেছিলাম, তিনি খুব সুন্দর একটা জিনিস ব্যাখ্যা করলেন যে এই যে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তিনি কিন্তু আমেরিকান নাগরিক, এবং তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কেও আপনি কিন্তু জানেন বোধহয়। আমাদের যখন ইসেতে লাস্ট 98-এ বোধহয় লাস্ট যখন আমাদের লুৎফর রহমান সাহেব ছিলেন ইসেতে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, উনি বোধহয় তার আত্মীয়, সেই হিসেবে উনি বোধহয় তার ইসেও ছিলেন, সচিব ছিলেন। তো তখন তার বিভিন্ন অপকর্ম, বিশেষ করে তার বিরুদ্ধে একটা ভয়াবহ অভিযোগ আছে, সেটা হলো পরকীয়া সম্পর্কে। সেটা হলো যে সে এক মহিলার সঙ্গে পরকীয়া করতেন, তার হাজবেন্ড সেটা টের পেল। তারপর তার হাজবেন্ড এই মহিলাকে গুলি করে মারে, এবং নিজেও মানে মানে ইসে হয়, আত্মঘাতী হয়। তাদের বাচ্চা ছিল। তো এই ঘটনা কিন্তু বিহাইন্ড দ্য সিন তার ব্যাপারে আছে, এটা খুবই আলোচিত বিষয়, ঢাকাতেও বিভিন্ন সময় আলোচনা আছে। এইরকম একটা ব্যক্তি, যে এই ঘটনার পরে লতিফুর রহমান সরকার চলে যাওয়ার পর তিনি কিন্তু আমেরিকায় এসে পড়েন। সেই থেকেই তিনি কিন্তু আমেরিকা, এবং আমেরিকাতে এসে তিনি যে কাজটা করলেন সেটা হলো কি, দেশ থেকে যদি এমনিতেই পর্যাপ্ত পরিমাণ পয়সা নিয়ে তিনি আসছিলেন, তাকে সার্ভাইভ করার জন্য তার কোনো কষ্ট হয়নি। পরবর্তীতে তিনি শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর থেকেই কিন্তু তিনি খুব সোচ্চার ছিলেন, কিন্তু কিন্তু এতটা লাইমলাইটে সে আসে নাই তখন। কারণ হলো কি, তখন লাইমলাইটে না আসার কারণটা, তিনি তলে তলে গ্রুপ করতেছিলেন। তিনি তখনই লাইমলাইটে আসেন যখন 2008-এ পিনাকি ভট্টাচার্য বাংলাদেশ ছেড়ে ফ্রান্সে আসেন। তারপরে থেকে পিনাকি ওদের সঙ্গে তার একটা লিঙ্ক হয়, সেই লিঙ্ক আপনি দেখবেন পিনাকির অনেকগুলি ভিডিও আছে, যে ভিডিওগুলিতে ডক্টর খলিলুর রহমান সাহেবকে নিয়ে ভিডিওগুলি করা। এবং এই যে আপনি মেটিকুলাস ডিজাইনের কথা বলেন, সেই ডিজাইন তো এখান থেকেই হয়েছে, মার্কিন মুলুক থেকেই হয়েছে। তো মার্কিন মুলুক থেকে যদি হয়, তাহলে তো ওইটা মার্কিন মানে স্বার্থ, যেখানে থাকবে, যে আপনি বললেন অনির্বাচিত সরকার, সেটা মার্কিন স্বার্থ দেখতেই হবে। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, সেটা হলো যেটা আজকে মাসুদ কামাল সাহেব বলতেছিল, সেটা হলো ডক্টর খলিলুর রহমান কিন্তু একাধিকবার যোগাযোগ, এবং এর আগেও কিন্তু আপনি বললেন আজকে সে এখন প্লেনে আছে, কিন্তু এর আগেও কিন্তু যুক্তরাষ্ট্রে তিনি ঘুরে গেছেন, কিন্তু তিনি কিন্তু খুব একটা বেশি পাত্তা পাননি। পাত্তা না পাওয়াতে পরে কিন্তু বাণিজ্য উপদেষ্টা আসছিল গত সপ্তাহে, 2 সপ্তাহ আগে, আপনি জানেন, আপনি মিটিং বোধহয় কভার করছেন। সেই সেই মিটিং সম্পর্কে আপনি আমাকে জানিয়েও ছিলেন। তো সেই মিটিংয়ে কিন্তু বাণিজ্য উপদেষ্টার সঙ্গেও তেমন কোনো কিছু সুযোগ সুবিধা হয়নি, তেমন আলোচনা যে উন্নতি হবে তা হয়নি। তো এখন উনি আবার আসতেছেন, পররাষ্ট্র সচিব আসতেছেন, তা আপনার কি ধারণা যে এই একটি লোক, যে লোকটির ব্যাকগ্রাউন্ডেই অনেক নয়ছয় লুকিয়ে আছে, আর আমেরিকান কর্তৃপক্ষ কি এই ধরনের একজন লোকের সঙ্গে, যদিও সে আমেরিকান নাগরিক, কিন্তু কতটুকু মানে কমফোর্টেবল ফিল করবে যে আলোচনার জন্য? এর আগে নাকি তার সঙ্গে তাকে খুব পাত্তাই দেওয়া হয়নি। তো এই যে আবার উনি আসতেছেন বা পররাষ্ট্র সচিব আসতেছেন, কিছু ইমপ্রুভের সম্ভাবনা আছে মনে করেন? আম, বাংলাদেশের সাথে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সম্পর্কের আর ইমপ্রুভের কোনো জায়গা নেই, এটা আমি একদম মোটা দাগে বলে রাখি। কারণ কি, ইমপ্রুভমেন্টটা এতটুকু পর্যন্ত চলে গেছে যে ইমপ্রুভমেন্টটা অনেকটাই বলা বলা যাবে যে আঙ্গুল ফুলে কলা গাছের মতন। আপনি স্টারলিংকের যদি এক্সিকিউটিভের কথা দেখুন, যে যে পৃথিবীর কোথাও এত দ্রুত এত সহজভাবে সমস্ত লাইসেন্সিং প্রসেস এবং সার্ভিস দিয়ে দেয়া, এটা বাংলাদেশ ছাড়া আর হয়নি, কোথাও স্টার্লিং হয়নি। কিন্তু অতএব ভারতের সঙ্গেও বাংলাদেশের করতে পারেনি এত তাড়াতাড়ি। স্টার্লিং হ্যাঁ, ভারতের সঙ্গে কিন্তু এত কুইক করতে পারেনি, এখনো প্রসেস চলছে। বা পৃথিবীর কোথাও না, তারা বলছে পৃথিবীর কোথাও আমরা এত সহজ এবং এত কুইক আমরা করতে পারিনি, এটা এখন এটা ওগুলি তো পার্ট অফ দেয়ার মানে ডিল।
না, পার্ট অফ দ্য ডিল না। ডিলের চেয়ে বিষয়টা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রকে খুশি করার জন্য এই সেটাই, প্রশাসন সমস্ত কিছু উজাড় করে দিচ্ছে। দ্যাটস রাইট, এবং ওইটাই সেই বলছি। উজাড় করে এই এই যার কথা বললেন যে তাকে গ্রহণ করবে কিনা, তাকে তারা ঘৃণা করবে। কারণ তারা তো জানে যে এরা হলো বেঈমান, এরা হলো সেই মির্জাফরের দল। কিন্তু সমস্যাটা তো হলো যে আমেরিকা নিজের সিকিউরিটি এবং তাদের পৃথিবীর সকল জায়গায় তাদের প্রভাব বিস্তার সংরক্ষণের জন্য আমেরিকা অলওয়েজ যে কথাটা বলে যে আমরা আমেরিকা ফার্স্ট, এবং আমাদের সিকিউরিটির জন্য আমরা যে কোনো ব্যবস্থা নিতে পারি সেই শর্তে আমরা যারা আমেরিকাতে বসবাসকারী অবশ্যই আমরা আমেরিকার এই নীতির বিরোধিতা করব না। কিন্তু অন্যভাবে আবার দেখতে হবে যে এই কারজাইয়ের মতন মানুষকে বসে আফগানে সে তারা করলো। কারজাইকে তারা তারা বন্ধু ছিল না, কারজাইকে ফেলে দেওয়া হলো। কারজাইয়ের পরে যে ঘানি আসলো একই ঘটনা ঘটলো। এবং সর্বশেষ এই যে ব্যক্তি তাকে তাকে তো আমেরিকা বাস্তবিক অর্থে জানে সে বিশ্বাসঘাতক। আপনি যেহেতু আমেরিকাতে দীর্ঘদিন আছেন, বাংলাদেশের সিনিয়র সাংবাদিক, আপনি জানেন যে যারা যে সকল দেশে আমেরিকার পক্ষ নিয়ে মানুষগুলো কাজ করে তাদের বেশিরভাগ মানুষকেই তারা প্রোটেকশন দিয়ে আমেরিকা আনার কথা বলে, কিন্তু বিভিন্নভাবে তারা কিন্তু দীর্ঘ জীবন লাভ করে না। আই ইউ নো বেটার দেন মি মেবি। অতএব এইটা এটা যেরকম বিষয় আপনি তুলে ধরলেন যে বাংলাদেশের পরিস্থিতি এর চেয়ে উন্নত পর্যায়ে আমেরিকার সাথে আর কোনো নেই। আমেরিকা এখন যেটা চায় না সেটাও পেয়ে যাচ্ছে, হ্যাঁ। আমেরিকার ওইটা প্রয়োজন নেই সেটাও পেয়ে যাচ্ছে। তবে আপনাকে আপনাকে আসলে আমরা যে বিষয়গুলো নিয়ে আলাপ করব, এই বিষয়টা একটা বিষয় আলাপ হয়ে গেল, অনেকগুলো কথা হয়ে গেল। চলো না আমরা যাই বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে। বাংলাদেশের বিচার ব্যবস্থা দেখুন, একজন বিচারপতি তার বিচারের রায়ের জন্যে কোন কোন পৃথিবীর কোনো আইনে, পৃথিবীতে দুইটি বড় আইনি কালচার, আমি সব এটা না বলে আপনাকে প্রশ্নটা করতে পারছি না। দুইটি বড় আইনি কালচার, প্রথম বড় আইনি কালচারটা হলো, বা একটি আইনি কালচার সবচেয়ে বড়, সেটা হলো কমন ল বা এংলো সাকসন ল বলি। আরেকটা হলো সিভিল সিস্টেম অফ ল অথবা রোমান ল বলি। এই দুইটি লয়ের বেসিকেই হলো যে কোনো ধরনের বিচারপতির জাজে তার জাজমেন্ট ডেলিভারির জন্য তাকে কখনোই কোনো কোর্টে প্রশ্নবিদ্ধ করা যাবে না, কারণ হি ইজ ইন্ডিপেন্ডেন্ট জাজ। সে ইতিহাস তাকে পর্যালোচনা করবে যে সে এই কাজটা সঠিক করেছিল না ভুল করেছিল, ভুল করলেও তার বিচার হবে না। এর কারণটা হলো জাজমেন্টের উপর কারো কোনো হাত থাকতে পারবে না। এটা এখন খায়রুল হক, বাংলাদেশের প্রাক্তন প্রধান বিচারপতি, তাকে যে গ্রেফতার করা হলো, আপনি কি মনে করেন বাংলাদেশ কোন পথে যাচ্ছে? আচ্ছা, খুব ভালো ভালো প্রশ্ন করছেন। এই 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 বিষয়টা আমার কাছে যেটা মনে হয়, আপনি আপনি নিজেও একজন আইনজীবী, আপনি যে এক্সপ্লেনেশন করলেন সেটা সম্পর্কে একেবারে অ্যাকুরেট যে বক্তব্যটা আবার রাখলেন, যে একজন আইনজীবী সে যত অন্যায়ভাবে জাজমেন্ট করুক, কিন্তু সেটা ধরে নিতে হবে সেই আইনজীবীর সিদ্ধান্ত। এই সেই সিদ্ধান্ত, হ্যাঁ, সেই সেই বিচারপতির সিদ্ধান্ত। রায় সেই বিচারপতি সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের এগেনস্টে সরকারও পর্যন্ত যেতে পারে না সাংবিধানিকভাবে। এবং এটা এর পূর্বে কখনো হয়েও নাই কিন্তু বাংলাদেশে। কিন্তু এখন এখানে কিন্তু আমি অন্যরকম ইস্যু দেখছি। সেই ইস্যুটা হলো, আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, ইউনূস সরকার কিন্তু প্রধান বিরোধী দল যেটা ছিল শেখ হাসিনার আমলে, বিএনপি, এই বিএনপিকে তারা এখন একটা সাইজ করার পদ্ধতিতে কাজ করতেছে। কারণ আওয়ামী লীগ সাইজ হয়েছে, তারা মনে করে যে এখন তাদের পথের কাঁটা হলো বিএনপি, তো বিএনপিকে কোনটা আশা করতে পারলে তাহলে তাদের রাস্তাটা হয়তো উন্মুক্ত। এবং আমার কাছে একটা জিনিস সবসময় এই জিনিসটা মনে হয়, যে এই প্রক্রিয়াতেই ওই যে মেটিকুলাস ডিজাইনের ভিতরেই কিন্তু এই প্ল্যানটা, যে বিএনপিকে কিভাবে কোণঠাসা করা হবে। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, খালেদা জিয়াকে ছাড়া হলো, জেল থেকে সব বিএনপির লোকদের মুক্তি দেওয়া হলো, একটা ছলে উনি লন্ডন গেছে কি পুরস্কার আনতে, বাকিংহাম প্যালেস থেকে, কিন্তু সেই ছলে তিনি তারেক রহমানের সঙ্গে দেখা করলেন। এটা হলো যে বিএনপিকে, মানে বিএনপিকে খুশি রাখা, বিএনপি যেন উচ্চবাচ্য না করে। বিএনপি যদি অস্থির হয়ে যায়, যেমন একটু অস্থির হয়ে গেছিল 30শে ডিসেম্বরের মাঝে নির্বাচন দিতে হবে, সেটাকে মানে স্টপ করানোর জন্য সে নিজে খুদ খালেদ খালেদ মানে তারেক রহমানের দরবারে গিয়ে হাজির। তো এই এই যে বিচারপতির
অ্যারেস্ট, এটাও কিন্তু অনেকাংশে বিএনপিকে খুশি করার জন্য একটা প্রক্রিয়া, যাতে বিএনপি খুশি হবে। কেন? বিএনপি কিন্তু এই বিচারপতির এগেনস্টে, ডেড এগেনস্টে একটা অবস্থান তারা আগেও নিয়েছিল, তাদের সেই মনোবৃত্তি এখনো আছে। এবং তাকে অ্যারেস্ট করার আগে দাবিটাও ছিল কিন্তু বিএনপিরই, যে তাকে অ্যারেস্ট করা হোক। এই দাবি কিন্তু বিএনপির দাবি, বিএনপির দাবির প্রেক্ষিতেই এই কাজটা করা হয়েছে। তো সেই জন্য বলছি, এটা আমার কাছে কেন জানি মনে হয় জাস্ট বিএনপিকে খুশি করার জন্য। কারণ তাদের যে তারা তারা যেভাবে চলতেছে, সেখানে বিএনপি হলো প্রধান অন্তরায়। যে কোনো কাজ কিন্তু করতে গেলে তারা বিএনপি হলো কিন্তু তাদের। কিন্তু কিন্তু রতন তালুকদার, আপনার এই যেটা এখন আপনি বললেন যে যে বিএনপিকে খুশি করার, এটা একটা পার্ট। একজনকে খুশি করতে গিয়ে আরেকজনের একটা হাত কেটে এনে দিলেন, এটা হলো আপনার স্টেটমেন্ট। কিন্তু ও যে ব্যক্তিটার হাত কাটা গেল, এই এই তার যে যার অবয়বের যে চেঞ্জ, আমি বলছি বাংলাদেশের যে একটা, বাংলাদেশে জাজকে জাজমেন্ট করার জন্যে, তার রায়ের জন্য তাকে গ্রেফতার করা হয়, এই যে একটা প্রেসিডেন্ট, এইটা তৈরি হওয়াতে বাংলাদেশ আসলে কোন পথে যাচ্ছে? যে বাংলাদেশে এইটাতে অনেক। এটার কনসিকোয়েন্সটা কি? বিএনপি খুশি হলো এই মুহূর্তে 3 দিনের জন্য, 10 দিনের জন্য, পঞ্চায়েত, কিন্তু বিএনপি যদি ক্ষমতায় না আসতে পারে, বা অন্য যারা ক্ষমতায় আসবে, এই প্রেসিডেন্টসকে কাজে লাগিয়ে বাংলাদেশের বিচার ব্যবস্থাটা কি? তো কারণ আজকে যে জাজমেন্ট দিবে এইটার পর থেকে তাদের তো এই এই ইয়াটার এই ইয়াটা থেকে যাবে, সম্ভাবনাটা থেকে যাবে তার যে কোনো জাজমেন্টের জন্য তাকে গ্রেফতার করা যেতে পারে, যেটা সম্পূর্ণ আইন বিরোধী। অতএব বিচার বিভাগের উপর এটা কি আসলে কোনো নগ্ন আক্রমণ? এটার কনসিকোয়েন্স কি যে বাংলাদেশের বিচার ব্যবস্থাটা, যেটা ইতিমধ্যেই ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, সেখানে কি এই সিস্টেমটাকে টোটাল ক্রাশ করে দেওয়া হচ্ছে? প্রশ্ন আপনার প্রতি। আপনাকে আপনাকে একটা কথা বলি, বাংলাদেশের বিচার বিভাগ, শাসন বিভাগ সবকিছু ডেস্ট্রয় অলরেডি। আপনি খুব ভালো করে এটা জানেন। আপনি আপনি দেখবেন, এই যে চিন্ময় প্রভু, তার বিরুদ্ধে, তার বিরুদ্ধে একটা মামুলি অভিযোগ, তারপরে অবশ্য তাকে জামিন দিয়ে আবার হত্যা মামলা দিয়ে তাকে আরো আবার আটকানো হয়েছে। মানে তাকে যে কোনোভাবে তাকে রাখতে হবে। এই যে বিচার ব্যবস্থা সরকার দ্বারা এত প্রভাবিত হয়, এত নিয়ন্ত্রিত হয়, সেটা সেটা আগেও ছিল, কিন্তু এখন মনে হয় এটা লাগামহীন হয়েছে। আপনি দেখবেন, এই যে এখন যে যে আইনজীবীরা ইস্যুতে, এখানে কি হচ্ছে, আইনজীবীরা পর্যন্ত আসামিকে কিলঘুষি মারে। আপনার আওয়ামী লীগের একজন মানে নেতাকে ধরা, একজন সাবেক মন্ত্রীকে ধরা হয়েছে। তো কোনো ধরনের রেসপেক্ট নাই। যে এর কনসিকোয়েন্সটা কি? আপনি কনসিকোয়েন্স মানে পুরা সিস্টেমটাকেই এরা ধ্বংস করতে চাচ্ছে এবং ধ্বংস হচ্ছে। একজন 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 ভালো মানুষ, এই যে চিন্ময় প্রভুর কথাই বললাম, সে একজন আইনজীবী খুঁজে পায় না। বিশেষ করে মুসলিম আইনজীবীরা ওখানে যাইতেই পারতেছে না। তারা যদি বলে যে আমি করব, তাকে ধমক দেওয়া, তারা বসানো দেওয়া হয়েছে, ভয় দেখানো হয়েছে। হিন্দু যারা আছে, তারাও ভয় পায়। এরপরেও ঢাকা থেকে একজন আসে, তাদেরকে তারা পাত্তা দিচ্ছে না। যে এই যে এটা এটা কি? এটা হলো সরকারের কোর্টের উপরে সরকারের নিয়ন্ত্রণ। সেই নিয়ন্ত্রণটা তারা করবেই, কারণ তারা তাদের অবস্থানকে পাকা করতে হবে। তারা চায়, তাদের এটা কনসিকোয়েন্স এটাই, যে তাদের গন্তব্যে তাদেরকে পৌঁছার জন্য তারা যত ধরনের হিংস্র মনোবৃত্তি তাদের নিতে হয় বা দেখাতে হয়, সেটা তারা দেখাবে এবং তারা দেখিয়ে যাচ্ছে। আপনি দেখেন কোর্টের ভিতরে কি হচ্ছে, বিষয়টা। কিন্তু কিন্তু আপনি তো নিজে আরেকটা প্রশ্ন এখন তো নিজে তৈরি করে ফেললেন, তাদের গন্তব্যটা কি আসলে? তাদের এই গন্তব্য, সরকারের গন্তব্যটা কি? তারা কি চায়? এটা কিন্তু পলিটিক্যাল, ভেরি গুড। আমি ওই জায়গাতে হয়তো আমরা যেতাম। আমি আমি গন্তব্যের ব্যাপারে একটা জিনিস আপনাকে বলি। আমি কিন্তু প্রথম এই সরকার গঠন হওয়ার পরে 8 তারিখে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, তারা মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু, শেখ হাসিনা তো চলে গেলেন। তারপরে তাদের সেটা হলো কি, মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু এবং ভারত বিরোধিতা। প্যারিস থেকে যেদিন ডক্টর ইউনূস 8 তারিখে বাংলাদেশে আসবেন, সাংবাদিকদের তিনি প্যারিস এয়ারপোর্টে কি বলছেন? সেভেন সিস্টার। সেভেন সিস্টার মানে কি? মার থেকে মাসির দরদ। সেভেন সিস্টার তো বাংলাদেশের অংশ না। সেভেন সিস্টার ভারতের 7টি রাজ্য। তো সেভেন সিস্টার নিয়ে উনি কথা বলবেন কেন?
সেভেন সিস্টার বলার উদ্দেশ্যই তিনি একটা মেসেজ ভারতকে দেয়া, যে সেভেন সিস্টার নিয়ে যেহেতু এটা স্পর্শকাতর বিষয়, এই বিষয়টা বললে ভারত নড়েচড়ে বসবে এবং ভারত বুঝবে যে সে কোন ডিরেকশনে যেতে চাচ্ছে, এবং সেটা সেটা হয়েছে কিন্তু। এর পরবর্তীতে তিনি সেভেন সিস্টার নিয়ে দেশেও কথা বলছেন, চায়নাতে গিয়েও কথা বলছেন, সব জায়গাতেই কথা বলছেন। তো আপনি বলছেন যে তারা কি চায়। আমি আপনাকে আগেও বলছি, এখনো বলি, ইউনূস দেশে আসার পরে যখন ক্ষমতা নিলেন, তারপর আপনি লক্ষ্য করবেন ছাত্ররা তাকে নিয়োগ দিয়েছে। এই কথাটা তো সে কিন্তু সে সত্য। সে এটা নিজে বলেছে আমার নিয়োগ হ্যাঁ, করতে। হ্যাঁ, নিয়োগকর্তা হইলো সে আমার ইসে। এরপরে কি বলছে, সে বলছে ছাত্ররা রাজনীতি করুক, ছাত্ররা রাজনীতি করলে খুব ভালো করবে। এটা তো ছাত্রদেরকে বলছে তোমরা রাজনীতি করো, রাজনীতি করলে তোমরা ভালো করবে। প্লাস একই কথা সে মানে আল জাজিরাকে সাক্ষাৎকারে সে একই কথা বলছে যে আমি ছাত্রদেরকে বলছি যে তোমরা রাজনীতি করো, রাজনীতি করলে তোমরা ভালো হবে, দেশের ফিউচার ভালো, ইয়ং ব্লাড, ইয়ং সবকিছু আসতে হবে, নতুন চিন্তা, নতুন চেতনা, এই টেকনোলজির যুগ, এগুলি আসতে হবে। উনি কিভাবে কথা বলেন তো দেখেন তো, উনি হাত নেড়ে নেড়ে যেভাবে কথা বলেন, মানে মনে হয় যে অন্যরা বোধহয় এগুলি আর কিছু বুঝে না, উনি সব কিছু বুঝেন। তো সেই কথাটাই বলছিলাম যে আমি আমার ধারণাই ছিল ওরা রাজনীতি করবে। এখন আজকে আপনাকে, অ্যাজ অফ টুডে আপনাকে বলে আমি আপনার কাছেই যাচ্ছি। আমি জানি না সেটা আপনার মনে হয় কিনা। আমার যে ধারণা, এই যে জটিলতা, যেটা কিছুক্ষণ আগে বলছে যে আওয়ামী লীগরে তো মোটামুটি ভাবে একটা সাইজ করে রাখছে, তারা মনের সান্ত্বনা। কিন্তু আওয়ামী লীগ কিন্তু সাইজ হয় নাই। তারা যে আওয়ামী লীগ সাইজ বলতেছে, সাইজ যে হয় নাই, গোপালগঞ্জের ট্রেইলার যদি আপনি দেখেন, এটা তো শুধু ট্রেইলার ছিল। মানে আসল ছবি তো পরে রিলিজ হবে। এই যে গোপালগঞ্জের ইসেতে মনে হয় আওয়ামী লীগ সাইজ হয় নাই, এবং বিএনপিকে সাইজ করার জন্য তারা নামছে, কিন্তু বিএনপিকে আলটিমেটলি তারা সাইজ করতে পারবেন না। কিন্তু এখন কি হইতে পারে, আমার একটা ধারণা, নির্বাচন সে দিবে না। সে অন্যদেরকে, এনসিপি প্রধান দল হয় কিভাবে আপনি কোন তো, ওই যে কথা 2 দিন আগে যে সে চারটা দল নিয়ে বলে চারটা প্রধান দল, এনসিপি দল হয় কিভাবে? এনসিপি তো এখনো নিবন্ধনই হয় নাই। এক নম্বর আপনাকে আমি আরেকটা কথা বাইদ হয়ে বলি, এনসিপিও দেখবেন সরকারের বিরোধিতা করে, যমুনা ইউনুসের বাসার সামনে গিয়ে ডেমনস্ট্রেশন করে। আমার কাছে এগুলো পুরাটাই পাতানো খেলা মনে হয়, বুঝছেন? যাতে করে ওনাদেরকে বলতে পারে যে আমার কি, আমি তো নিরপেক্ষ, এনসিপি তো আমারও বিরোধিতা করতেছে। মানে এই বিরোধিতাটা টোটাল আমার কাছে মনে হয় যেন এটা পাতানো খেলা। এবং ইলেকশন কমিশনের এটাও আপনাকে বাই দ্য ওয়ে বলে দিই, এই যে নিবন্ধন দেয়নি, এটাও নির্বাচন কমিশনের পাতানো। কারণ হলো কি, 140টি দেশ, মানে দল নিবন্ধনের জন্য আবেদন করে, তার মধ্যে তারা 40টি দলকে নিবন্ধন দিলে 100টা দেয় নাই। এই 100-র মাঝে ইয়ে এনসিপি, এনসিপি কে বলছে আরো কাগজপত্র দিতে হবে, নেক্সট কাগজ দেখ, এনসিপি কে নিবন্ধন দিবে। এটা আপাতত দেখাইলো যে নির্বাচন কমিশন খুব নিরপেক্ষ, এনসিপির মতো দলকেও পর্যন্ত নিবন্ধন দেয়নি। তো এখন আপনি বলেন, এটা আমার গেস, আমি বলতেছি। আমি আমি যে কথাটা যেটা মানে আমি আমার প্রশ্নটা আপনার প্রতি যেটা ছিল যে আসলে তাদের গন্তব্য কি। তাদের গন্তব্যটা ইতিমধ্যে আমরা যেটা জানি যে আর আর প্রমাণিত করার কোনো প্রয়োজন পড়ে না যে তাদের গন্তব্যটা হলো বাংলাদেশকে সোমালিয়া তৈরি করা। তাদের গন্তব্য হলো যে এই যে একটা প্রোগ্রেসিভ একটা নেশন, যারা এই শুধু নট অনলি পাকিস্তান, এমনকি ভারতও সমীহ করত। যদিও ভারত আমাদের সাথে সব সময় স্বাধীনতা সংগ্রামের পরীক্ষিত বন্ধু, সেইখান থেকে ভারত সবসময় বাংলাদেশকে, যেটা আমরা গত 15 বছরে যে ন্যারেটিভটা শুনে এসেছি, সব ভারতকে দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আসলে পরে দেখা গেল ভারতও আমাদেরকে করিডোর দিয়েছে, যেটা আমরা জানতামও না। আমরা ভারতের উপর দিয়ে আমাদের পণ্য রপ্তানি করতে পারতাম। তার অর্থ হলো যে উভয় পক্ষ এখানে ইয়ে হতো, এই বিষয়গুলো আমরা জানতাম না। অতএব যে বিষয়টা হলো যে এই যে উন্নয়নের যে একটি সূচক ধীরে ধীরে উপরে যাচ্ছিল এবং বাংলাদেশের মানুষের বেকারের হার কমছিল, তাতে করে পৃথিবীর মোড়লদের মাথা আসলেই এখানে এটা এটা ব্যক্তিগত কোনো আক্রোশ নয়, এটার অনেকগুলো ফ্যাক্টরের একটি ফ্যাক্টর হলো যে বাংলাদেশকে দাবায় রাখতে
সম্ভব হবে না যদি না তার এই আর্থসামাজিক কাঠামোকে গুঁড়িয়ে দেওয়া না হয়। সোমালিয়াতে যেমন আজকে 25 বছর ধরে কোনো সরকার টিকতেও পারে না, তারা নিজেরা নিজেরা মারামারি করে। আজকে দেখেন যেই সকল ছাত্রদেরকে তারা নিজেরা রাস্তায় মাঠে নামালো, তারাই কিন্তু একত্রিত না, একজন আরেকজনকে মারে। বাংলাদেশে এখন গালি, বিষয়টার গালিতে রইল না, যেরকম লজ্জা, মানে যে সকল বিষয়গুলো আমরা মনে করতাম ট্যাবু, যে এই কথাগুলো বলা জনসম্মুখে বলা যায় না, আহ, এখন আমি উদাহরণ দিতে গেলে ওইটা বলা হয়ে যাবে, তাই বলছি না। যে একটা মেয়ে নর্মালি এই কথাগুলো বলে দেয়, একটা ছেলে নর্মালি এই কথাগুলো বলে, যে এই যে পুরা সমাজের ফ্যাব্রিকটাকে ছিঁড়ে ফেলা, ধ্বংস করে ফেলা, বিচার ব্যবস্থাটাকে পুরাপুরি ধ্বংস করে ফেলা। নাই পুলিশ, কারণ তারপরে বাংলাদেশের আর্মি এসে বলে যে পুলিশ এখনো মোরালি তারা শক্ত নয়। আবার একটি দেশের, পৃথিবীর সকল দেশের মৌলিক নিরাপত্তার দায়িত্বে থাকে পুলিশ। তাহলে 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত যখন আপনাদের কথায় তাদের কথায় স্বৈরাচার চলে গেল, তখন তো পুলিশ হলো সরকারের তল্পিবাহক, তাই না? আমাদের দেশে অন্তত পক্ষে। সেখানে বিএনপির আমলে বিএনপির কথা শুনছে, এরশাদের সময় এরশাদের কথা শুনছে, শেখ হাসিনার সময় শেখ হাসিনার কথা পুলিশ শুনছে। কিন্তু 5 তারিখের পরে যে আপনারা 3 দিন সরকার তৈরি না করে পুলিশকে কারা হত্যা করলো, এই এইটা হলো তাদের গন্তব্য। কিন্তু বিষয়টাকে অন্যভাবে দেখতে হবে। সেই বিষয়টা যে আমি যে কথাটা একটু আগে আপনার কাছে তুলে ধরেছিলাম, যে বাংলাদেশের গন্তব্য তারা কোথায় নিয়ে যেতে চায়, এর চেয়ে আর ক্লিয়ার গন্তব্য হতে পারে না। কিন্তু বাংলাদেশের যে একটা চরম অবক্ষয় তৈরি হলো, বাংলাদেশে যে একটা মৌলবাদী জনগোষ্ঠী তৈরি হলো গত 15 বৎসরে, বাংলাদেশে চিন্ময় প্রভুর মতন মানুষকে হত্যা মামলা দিয়ে আজকে প্রায় প্রায় 12 মাস ধরে জেলে রাখা হচ্ছে। এবং আমি এখানে চেষ্টা করব, যদি সম্ভব হয়, যদি সম্ভব হয়, লেট মি সি, আমি যদি পারি তাহলে এটা আপনাকে দেখাতেও পারবো। কিন্তু যদি সম্ভব না হয় তাহলে দেখাবো না। আমি চেষ্টা করছিলাম, কিন্তু কোথায় কোথায় না। আচ্ছা যাক, এটা যেহেতু দেখানো সম্ভব হলো না, আমি এটা থেকে বের হয়ে যাই, আপনার কাছে চলে আসি। আমি দেখাচ্ছিলাম, চেষ্টা করছিলাম অবক্ষয়ের চরম এই অবনতিটা। এটা বোধহয় এইভাবে আপনি দেখতে পাবেন না। এখানে যদি কিছু একটা দেখা যায়, এটা শুধু থাকুক কতক্ষণ, তারপরে আমি বলছি। এখানে অনেকগুলো নিচে নিচে এই জায়গাটা মানুষ যাতে দেখে। এটা হলো মেন্টরশিপ অপরচুনিটি, ব্যবহার করা হয়েছে ইউএনডিপির লগো, ইউএনডিপির লগো। কিন্তু এখানে নিচে দেখবেন, এখানে লেখা গ্রামীণ ব্যাংক, না গ্রামীণ, হ্যাঁ গ্রামীণ ফোন, আই এম সরি, গ্রামীণ ফোন। তার নিচে লেখা হলো অ্যাপ্লাই নাও। সেটা হলো, মানে সেটা হলো অ্যাপ্লাই নাও এর লেখা, যেটা সেটা হলো সামনে একটা জিনিস লেখা, তার ভিতরে লেখা বিডি গভ, বিডি.গভ, বাংলাদেশ গভর্নমেন্ট গ্রামীণ ফোনের জন্য ইউএনডিপির ব্যবহার করে। এটা এটা লিঙ্কডইনে প্যাট্রোনাইজ, এখন আছে। প্যাট্রোনাইজ করছে। হ্যাঁ হ্যাঁ, না এটা এটা সত্য কিনা সেটা তো আমরা জিজ্ঞেস করবো ইউএনডিপি কে। ইউএনডিপি তো এটা অ্যাড দিচ্ছে না, কিন্তু ইউএনডিপির বড় লগো এখানে ব্যবহার করা হচ্ছে। আসলে বাংলাদেশের বর্তমান অসাংবিধানিক সরকার, যেমন আমেরিকার তে বা প্রতিদিন তারা লবিং করছে, এরকম বিভিন্ন আন্তর্জাতিক, কারণ যে ভিক্ষুক সে তো জানে কোন জায়গাটায় টাচ করলে কিভাবে কথাটা বললে ভিক্ষাটা পাওয়া যায়, ইউ নো দ্যাট। হ্যাঁ, তার তার একটা প্রফেশনাল ডিফরমেশন তৈরি হয়। যে এই হ্যাঁ, যেমন আমরা রাস্তাঘাটে দেখি বিকৃত এবং কিন্তু সুরালো ভাবে, হ্যাঁ, যে ভিক্ষার যে এই ডক্টর ইউনুস তো তার একদম, যে যেখানে শিশুদের যে 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 ম্যাগাজিন সে চুরি করলো, সেই থেকে আরম্ভ করে সে সারা জীবন কিভাবে পশ্চিমাদের কাছ থেকে ভিক্ষা এনে দেশ চালানো যায়। শিশুদেররা যখন স্কুলে মারা গেল ফাইটার জেট ইয়াতে, সেখানে সে সাথে সাথে বলে টাকা দেন টাকা দেন। সে এই ইউএনডিপি কে ব্যবহার করে সে আরেকটা কাজে, গ্রামীণ ফোনের জন্য বাংলাদেশ বাংলাদেশ গভর্নমেন্টের অংশ তো গ্রামীণ ফোন নয়, ইউএনডিপির অংশ তো গ্রামীণ ফোন নয়। হ্যাঁ,
তাই গ্রামীণ ফোনের একটা অ্যাড, সেটা বাংলাদেশ গভর্নমেন্টের কথায় সে সেখানে ভলেন্টিয়ার নিচ্ছে, এবং এটা অপরচুনিটি বলে, ইউএনডিপির অপরচুনিটি। তো এই যে অস্বাভাবিক, হিটলারের চেয়ে খারাপ ভাবে, নির্লজ্জভাবে যে কাজগুলো সে করে যাচ্ছে একের পর এক, তার দেশটাকে তার ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে করে যাচ্ছে, সেটা সম্বন্ধে আপনি কি বলবেন? আপনাকে শুধু যদি আমি বলি যে গত 15 বৎসরে যখন দেশের উন্নয়ন হচ্ছিল, তখন মৌলিক স্বাধীনতা হরণ হয়েছে, কে অমুক হয়েছে তমুক হয়েছে বলে আমরা সাংবাদিকরা যে হাজার হাজার টকশো করেছি, তা আজকে তারা বাংলাদেশে, এই আমার আর আপনার টকশো বাংলাদেশে প্রচারিত হচ্ছে না কেন? সংবাদ মাধ্যম কেন এটা করতে পারছে না? অতএব যদি তুলনা করে আপনাকে আমি জিজ্ঞেস করি, শেখ হাসিনার পতনের মৌলিক কারণটা কি শেখ হাসিনা, না আওয়ামী লীগ, না আন্তর্জাতিক ষড়যন্ত্র, এই বাই এই 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 ডক্টর ইউনূসকে ব্যবহার করে? যদি ডক্টর ইউনূসকে ব্যবহার করে আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার হয়ে থাকেন গত সরকার, তাহলে অবশ্যই আমি আপনার কাছে এই জিনিসটা জানতে চাবো যে তাহলে তো গত সরকার শুধু বাংলাদেশের মৌলিক বিষয়টাই উন্নয়ন ঘটেনি। এখনো পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে মনে হচ্ছে যে আপনি বিভিন্ন সূচকে বলতে পারেন, উন্নয়ন সূচকে বলতে পারেন। আজকে যদি আমরা এই প্রেস ফ্রিডমের কথা বলি, হ্যাঁ, সাংবাদিকতা ইজ নট এ ক্রাইম, জার্নালিজম ইজ নট এ ক্রাইম। আপনি সরকারকে তুলোধনো যেরকম করবেন, সরকারের প্রশংসা ভালো কাজের জন্য আপনি করবেন। অতএব এই সাংবাদিকরা, সকল সাংবাদিকরা যে বাংলাদেশ সরকারের 15 বৎসরের বিভিন্ন কাণ্ডের তুলে ধরতে পেরেছে, আজকে কেন তারা তুলে ধরতে পারে না, যদি আপনি বলেন এই বিষয়ে। ধন্যবাদ। না, আপনাকে আপনার আগের আমি প্রথম আপনার আগের বিষয়টা থেকে যেতে চাই। সেটা হলো যে গন্তব্য। গৌতম। আপনার গন্তব্য কিন্তু খুব ক্লিন গন্তব্য। এটা না বুঝার কোনো কারণ আমার একটা ধারণা, আমরা কিন্তু বাংলাদেশের মানুষকে খুব বোকা মনে করি, কিন্তু আমাদের দেশের মানুষ কিন্তু খুব পলিটিক্যাল, মানে রাজনৈতিক সচেতন। আপনি পথে ঘাটে, চা স্টলে, গ্রামে গঞ্জে সব জায়গাতেই মানুষ যা বলে, এই যে পথের পাঁচালী, এই পথের পাঁচালী কিন্তু আসল পাঁচালী। এই পাঁচালী কিন্তু সত্যিকার অর্থে পাঁচালী। আপনি একটা জিনিস বলি আপনাকে। আপনি বললেন না যে কার পতন, এটা হাসিনার পতন, হাসিনাকে পতন করানো না। এটা পতন করানো বাংলাদেশের আওয়ামী লীগকে না। এটা পতন করানো হলো বাংলাদেশের আদর্শকে। বাংলাদেশ যে আদর্শে চলতেছিল, সেই আদর্শের পতনটা যে অনিবার্য হয়ে উঠছিল তাদের কাছে। এই জন্যই আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, এই ওয়াশিংটনে বাংলাদেশের তথাকথিত একজন সাংবাদিক, যিনি খালেদা জিয়ারও প্রেস মিনিস্টার ছিলেন, এখন মেক্সিকোতে তিনি মানে কি বলে, রাষ্ট্রদূত। উনি এবং উনার আমেরিকান কয়েকজন সাবেক রাষ্ট্রদূত বাংলাদেশে যারা ছিল, তারা এবং কিছু এনজিও, পুরা নেটওয়ার্কটা কিন্তু ওইখান থেকে তৈরি হয়েছে। এবং এই এনজিও, ওরা কি করলো, এরা ইউনুস, নোবেল পুরস্কার নোবেল লরিয়েট, তাকে কি করলো, তারা ওই মুখটাকে পিক করলো, যে এই মুখ দিয়ে আহ, কারণ জামাতের আমির ডক্টর শফিকুর রহমানকে মুখ করলে হবে না, সেখানে আসিফ নজরুলকে তার মেন মুখ করলে হবে না। সেখানে মুখ করতে হবে যেটা বাংলাদেশের মানুষের কাছে সাময়িক গ্রহণযোগ্য হইতে পারে। তারা যখন এই ডিজাইন তৈরি করলো, এবং এই ডিজাইনের সঙ্গে একেবারে মাস্টার মাইন্ড তো বললেন ইউনুস মাহফুজুর রহমানকে, আসলে মেইন মাস্টার মাইন্ড হলো মানে ডক্টর ইউনুস নিজে। তখন উনিও লুফে নিলেন যে শেখ হাসিনা যেহেতু নাকি এত, দেখবেন উনি কথায় কথায় বলে আমাকে, শেখ হাসিনা বলছিল পদ্মাতে চুবাইয়ে আনতে, পদ্মা ব্রিজের নিচে উনি আমাকে বলছিল 8 তলা পর্যন্ত সিঁড়ি বেয়ে আমাকে উপরে উঠতে হয়েছে। এই যে তার মনের মধ্যে যে প্রতিহিংসার আগুন, এবং এই এই যে নিজের, তার একটা ক্ষমতার লোভ দীর্ঘদিন ছিল। 111-এ কিন্তু তিনি চেয়েছিলেন প্রধান উপদেষ্টা হইতে, কিন্তু তারা সময় কম দিয়েছিল দেখে তিনি রাজি হন নাই, যার জন্য তখন হয় নাই। পরে তিনি আবার কি করলেন, একটা রাজনৈতিক দল করে আবার ইন করতে চাইলেন, সেটাতেও তিনি ব্যর্থ হলেন। তো ইউনূসের তো এই রাষ্ট্রযন্ত্রের ভিতরে ঢুকার প্রচেষ্টা তো তার দীর্ঘদিনের জন্য, এবং সে, দীর্ঘদিনের খায়েশ। রাইট, এবং এটা তার বিজনেস। সে পলিটিক্স আর বিজনেসকে একসাথে মিশিয়ে ফেলছে। সে কিন্তু খুব গুড পলিটিশিয়ান না হলেও সে কিন্তু গুড বিজনেসম্যান। এই বিজনেস সে জানে
আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে কোন গ্রুপে কিভাবে লবিং করতে হবে, কোন জায়গায় টাকা দিতে হবে, কোন জায়গায় টাকা দিলে ওখানে তাকে enter হবে। আপনি দেখবেন আন্তর্জাতিক যত প্রতিষ্ঠান, ইনস্টিটিউট, সমস্ত ইনস্টিটিউটে তার অনুদান আছে কিন্তু, ইনক্লুডিং ইসরায়েল। ইসরায়েলকেও তিনি $100 মিলিয়ন দিয়েছেন। এবং ইসরায়েল এবং গাজার যে কনফ্লিক্ট যেদিন শুরু হলো, এর মাত্র 15 দিন আগেই বোধহয়, হ্যাঁ, শুরু হওয়ার 15 দিন না, 15 দিন পরে একটা স্টেটমেন্ট ইউনুস দিয়েছিলেন। সেটা কি স্টেটমেন্ট? স্টেটমেন্ট হলো ইসরায়েলের আত্মপক্ষ সমর্থন করার অধিকার আছে। এতে কি, এতে কি মিন করে যে তিনি ইসরায়েলকে আত্মপক্ষ, যেটা আমেরিকান ভাষায় কথা, আমেরিকানরা সেটা বলে যে মানে আপনার ইসরায়েলকে রক্ষা করতে হবে, ইসরায়েলকে পক্ষ সমর্থনের সুযোগ আছে। কন্টিনিউ যদি সে মানে গাজা আক্রমণ করে তাদেরকে, তাহলে তারা তো তাদের আত্মপক্ষ চাইবে। এবং তাদের মাঝে দীর্ঘদিন যাবতে যে সন্ত্রাসী কর্মকাণ্ড আছে, ওই প্রসঙ্গটা বাদ দিলাম এখন। আমি যে আসল প্রসঙ্গটাতে আপনাকে বলি একটু। এই যে ইউনুস মেন্টালিটি এটা একদিনে হয় না, এই প্রক্রিয়া 3 থেকে 4 বছরের প্রক্রিয়া চলছে। এটা কেন কেন প্রক্রিয়াটা এইভাবে গেল? এটা দেশীয় ইন্ধনটা ছিল বিশাল ভাবে। এটা এমন না যে 8 তারিখ ইউনুস আসছেন, আর মানে 3 তারিখ, 4 তারিখ বা 2 তারিখ, 1 তারিখ ইউনুসকে তারা কনভিন করছে। নো, এই পুরা ডিজাইনের সাথে ইউনুস জড়িত, সেই মাস্টার মাইন্ড। কিন্তু সে খুব লাকি, এই লোকটা সবসময় এরকম, সে লোকগুলিকে পেয়ে গেছে। এই যে খলিলুর রহমান বলেন, এই যে আসিফ নজরুল বলেন, আলী রিয়াজ বলেন, সুজনের বদিউর বদিউল মজুমদার বলেন, এই পুরা এই টিমটাকে সে পেয়ে গেছে। এই টিমটাতে পাওয়াতে তার সুবিধা। আরেকটা কাজ সে কি করছে, পয়সাটা কোত্থেকে পাওয়া যাবে? সে পয়সা কিন্তু এই যে ইউএসএ থেকে পয়সা গেল, যে ট্রাম্প নিজে বললো 29 মিলিয়ন, $29 মিলিয়ন কোথায় গেছে? 29 মিলিয়ন তো অনেক ডলার। কি করছে? এর আগে তারা একটা প্রক্রিয়া করছে, জামাতের অনেক ছেলেকে ছাত্রলীগে ঢুকাই দিছে। ছাত্রলীগ তখন এটা তো খুব লজ্জার ব্যাপার, তখন তো এটা সত্য ঘটনা ঘটছে। আওয়ামী লীগ ছাত্রলীগের পদ নেওয়ার জন্য পয়সা পয়সা দিয়ে তারা গিয়ে পদ ঢুকছে পদে। এই যে সার্জিস আলম, তাকে তো আরেক বিজনেসম্যানে পয়সা দিচ্ছে, যে সার্জিস আলমকে ঢাকা ইউনিভার্সিটির শাখাতে তারা ঢুকানোর জন্য যে পয়সা দিচ্ছে। সার্জিস কোত্থেকে আসছে? যে জামাতের পোলাপান, শিবিরের পোলাপান। এই যে এই যে সে মানে আমরা কি বলে যে উম, প্রধান মাস্টার মাইন্ড বললো যে আমাদের ইউনুস সাহেব, সে হলো মাহফুজুর রহমান। মাহফুজুর রহমান কি? সে সবগুলি জামাত থেকে আসছে। তো ওই জামাত এখানে গিয়ে ঢুকছে। তারা এটা খুব ভালো করে জানে যে কন্টিনিউ 2014 সাল থেকে বিএনপির ব্যর্থতা। বিএনপি তো কোনো অবস্থাতেই আন্দোলন করে হাসিনাকে হিলাইতে পারতেছিল না। তখন এই এই ইসলামিক এই জামাত, ওই এই গ্রুপটা, সন্ত্রাসী গ্রুপটা, এরা ভাবলো না, বিএনপি কে দিয়ে হবে না। বিএনপি আন্দোলনও করতে পারতেছে না, বিএনপি আবার মাঝে মাঝে কম্প্রোমাইজও করে, যার জন্য যে 5-6 জন সংসদ সদস্য দেশে ইলেকশনেও গেল 19-এ। তো ওরা মনে করলো যে না, শেখ হাসিনাকে এইভাবে হিলানো যাবে না। তখন তারা ওই ডিজাইন শুরু করলো। আর সেই ডিজাইনের হোতা হইলেন আপনার ডক্টর ইউনুস। এবং এই যে ইউএস এইডের টাকাটা, পুরা টাকাটা বাংলাদেশ দেখছেন কি বললো আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বললো যে ওই $29 মিলিয়ন, এবং আশ্চর্যের বিষয় যে একটি কোম্পানি, এনজিও, তার 2 জন মাত্র লোক কাজ করে সেই কোম্পানিতে। বলছে না এটা? সেটা বলছে। জি, তো জি। এই ওই যে টাকা আসলো, এই টাকা দেদার টাকা ছাত্রদের পিছনে খরচ করা হইলো, ওদের পকেটে গুঁজে দেওয়া হইলো যে তোমরা রাজার হালে থাকো, রাতে মদ খাও, ফুর্তি আনন্দ করো, ভালো কাপড় চোপড় পরো, আন্দোলন করো। টাকা, এরা ছিল গরিবের সন্তান, ওদের কাছে প্রচুর টাকা। আর এরা তো এখন আরো লাগামহীন হয়ে গেছে। সে কিসের? শেখ হাসিনার আমলে চুরি হয়েছে বলে। শেখ হাসিনার বাড়ির চাকর যদি 400 মিলিয়ন, মানে 400 কোটি টাকা চুরি করে, শেখ হাসিনা নিজে সংবাদ সম্মেলনে বলছেন। তো এখন যে এই যে আসিফ, মাহমুদ সজীব ভুইয়া, তার যে পিএস, সে তো চুরি করেছে আরো অনেক বেশি। তো শেখ হাসিনার বাড়ির চাকরের তো 17 বছর লাগছে 400 কোটি টাকা চুরি করতে। আর ওদের যে পিএস, তার মাত্র 10 মাসে এর চেয়ে বেশি পয়সা চুরি করছে। তো ওদের ডিফারেন্স থেকে দেখেন। তো ডিফারেন্সটা হলো ওইটা ওইটা এটাই এটাই যেটা বলছি না, এদের গন্তব্য হলো রাষ্ট্র ক্ষমতা দখল করবে। কিন্তু আপনার সঙ্গে আমি এক জায়গাতে একমত, আবার একটু দ্বিমত পোষণ করি। যেটা সুদানের কথা আপনি বলছেন, সুদানকে অস্থিতিশীল করে না শুধু, সুদানকে কিন্তু ভাগ করে ফেলছে। সুদান কিন্তু এখন দুটো দেশ, সাউথ সুদান, নর্থ সুদান।
সুদানকে ভাগ করেছে। ওইখানে তো ইনফ্রাস্ট্রাকচার বলতে কিছু নাই, কিন্তু সুদানকে তো একেবারে ধ্বংস। কিন্তু সুদানের ব্যাপারে একটা জিনিস, যেটা হলো যে ইসলামিক মৌলবাদ, যেটা বুঝছেন, যেটার আঁতুড়ঘর হইলো পাকিস্তান এবং আফগানিস্তান। এদের সাথে সরাসরি লিঙ্ক হলো আল কায়দা এবং অন্যান্য ইন্টারন্যাশনাল জঙ্গি, হামাস জঙ্গি গোষ্ঠীগুলির সঙ্গে। তো এখানে ঘটনাটা হলো, আপনি দেখেন খুব ক্লিয়ার হিসাব। বাংলাদেশকে তারা ওই পর্যায়ে নিতে চায় বলেই ওয়াকারুজ্জামান প্রথম শেখ হাসিনাকে বিদায় দিয়ে প্রথম ফোনটা করে হলো জামাতের আমির ডক্টর। জামাতের জামাতের আমির যে কার হ্যাঁ, সাথে আমিরকে আপনার? ফোন করে, জামাতের আমির একদম ব্যক্তিগতভাবে, আমি তার স্টেটমেন্টটাই শুনছি, তার ফোন নাম্বার তার কাছে ছিল না, ও তার টাকার কথাও না। শেখ হাসিনার আমলে জামাতের ফোন নাম্বার আর সেনাবাহিনীর কাছে থাকবে, এটা হইতে পারে? নেবার হবে না। সে বলতে যে আমার ফোন নাম্বার, উনি আরেকজনের কাছ থেকে আমার ফোন নাম্বার নিয়ে আমাকে কল করতে, পরে আমি গেছি। আমি ওয়াকারুজ্জামানকে এই অর্থে বিশ্বাসঘাতকটা তো অনেকেই বলে, আমি কিন্তু তাকে বিশ্বাসঘাতক বলি না। আমি মনে করি ওয়াকারুজ্জামানের কাজটাই করছে, সে যেখানে ছিল। পুরা আর্মির ভিতরে যদি ভিন্ন মত থাকে, সেখানে যদি মৌলবাদ থাকে, তাহলে এক ওয়াকারুজ্জামান কি করবে? সেখানে তো ধীরে ধীরে সেটা বোঝা যায়নি। তখন তারা মানে মৌনভাবে রয়েছে, বুঝছে, যেটাকে বলে আপনি আপনি বলতে পারেন কি, তারা স্লিপিং, কিন্তু তারা জেগে ঘুমাইছে। তারা সব মানে তারা মানে আওয়ামী লীগকে বোঝাইছে তারা ঘুমে আছে, কিন্তু আসলে তারা জেগে ঘুমাইছে। তারা জানে এবং তারা কি করতে হবে, এবং তাদের কর্মকাণ্ড কিন্তু ভিতরে ভিতরে চালিয়ে গেছে। এই কারণেই আজকে আপনি বিশ্বাস করতে পারেন যে প্রশ্ন উঠে যে শেখ হাসিনা কোরআন শরীফ পড়তো কিনা, গণভবনে কোরআন শরীফ ছিল কিনা, তারা প্রশ্ন করে। মানে অথচ শেখ হাসিনা প্রতিদিন ঘুম থেকে ওঠার পর তার ফার্স্ট কাজ ছিল নামাজ পড়া এবং কোরআন শরীফ পড়া। এবং গণভবনে কোরআন শরীফ ছিল, সেটাও দেখলাম যে কোরআন শরীফ ছিল। তো এখন এই খালেদা জিয়া যদি নামাজ নাও পড়ে কোনো অসুবিধা নেই, শেখ হাসিনা নামাজ পড়ছে কিনা ইট ইজ কনসার্ন। তো এই যে মানুষের মেন্টালিটি, এই মানুষের মেন্টালিটি থেকে কিন্তু শেখ হাসিনা নিজেও কিন্তু কম্প্রোমাইজ করেছে। কম্প্রোমাইজ এই কারণে করেছে, আমি বলবো, শেখ হাসিনা মানুষকে ধর্মের ব্যাপারে কিন্তু কাউকে বাধা দেয়নি। তিনি ধর্মনিরপেক্ষতা একদিকে ঢুকাইছেন, আরেকদিকে কিন্তু আবার রাষ্ট্র ধর্মও ঠিক রয়েছে। আবার আরেকদিকে কিন্তু তিনি নিজেও ধর্ম করছেন, অন্যকে ধর্ম করে উৎসাহ দিয়েছেন। 560টা মসজিদও তিনি বানিয়ে দিয়েছেন, হিন্দুদের জন্য কিন্তু তিনি একটা মন্দিরও বানিয়ে দেন নাই। তবে সেই বিতর্কে যাচ্ছি না, হিন্দুরা চাহিদাটাও কম থাকে হয়তো। তারা তো বলেও না, আমি কোনো হিন্দু নেতার মুখে শুনি নাই যে বলছে শেখ হাসিনা উপস্থিতের যখন ছিল যে আপা আপনি তো 560টা মসজিদ বানিয়ে দিলেন, আমাদের হিন্দুদেরকে দেন দেন নাই একটাও। এই প্রশ্ন কিন্তু একজন হিন্দুও করে নাই। তার তার পার্লামেন্টেই তো ছিল 10-12 জন 15 জন সংসদ সদস্য হিন্দু, তারাও কিন্তু করে নাই। কিন্তু সেখানে যাবো না, সেটা আমরা অন্যদিন। এই বিষয়ে আত্মসমালোচনা আমাদের প্রয়োজন আছে, அது করতে পারি। ইউনুস প্রসঙ্গে আপনাকে আরেকটা কথা বলে আমি আপনার কাছে ফিরবো। আপনি দেখবেন ইউনুস কি করছে আইসে, 660 কোটি টাকার যে ট্যাক্স, সেটা তিনি মাফ করছেন। তার পার্ট সব শেষ করে ফেলছেন, সেটা মাফ করলেন। তিনি কি করলেন, ইউনিভার্সিটির ফুল প্লেজের জায়গা টাকা সহ সব ডান। তারপর তিনি কি করলেন, আদম ব্যবসার পারমিশন টারমিশন সব তিনি নিজে করে নিচ্ছেন। গ্রামীণ ব্যাংকের যে 15% গভর্নমেন্টের ইস্যু ছিল, সেটাকেও তিনি বাড়িয়ে সেই কাজও তিনি করে নিছেন। লাস্ট আরেকটা কাজ, আমি অনেকেই কথাটা বলতে চাই না, এটা আমি জানি এবং আপনি হয়তো জানেন, দুদুকে যে তার বিরুদ্ধে মামলা ছিল, সেই মামলাটাও তিনি প্রত্যাহার করে নিছেন। হুম তো হুম। দেখেন, উনি 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 সব ওনার কাজ তো উনি সব করে নিয়েছেন, উনি ক্লিন। এখন শুনি পালাবেন যখন, ওনার কিন্তু কোনো আর ইয়ে নাই, কোনো চিন্তা নাই, কোনো আসামি হয়ে আর তিনি পালাইতে হবে না। তিনি এখন পালাইলে রাজনৈতিক কারণে তিনি পালিয়ে যাবেন, ও তো যেখান থেকে আসছিলেন তিনি হয়তো সেখানেই চলে যাবেন। কিন্তু একটি লোকের এতটুক দেশপ্রেম থাকলে, একজন সুনাগরিক হলে, সে এইভাবে নিজের জিনিসটা এত নগ্নভাবে মানে জিনিসটা করতে পারে না। ক্ষমতা থাকলেই যে করতে হবে, করতে পারে না। শেখ হাসিনার তো মানে অসীম ক্ষমতা ছিল। কিন্তু শেখ হাসিনা আজকে যে বলা হয় যে শেখ হাসিনা চুরি করছে, শেখ হাসিনা কি চুরি করছে? ভাই, আপনি যদি চারিপাশের লোকজন চুরি করে তার দায়িত্ব যদি নিতে হয়, আর এই এই মানুষ মারা গেছে শেখ হাসিনার দায়িত্ব যদি নিতে হতে, গোপালগঞ্জে যে মানুষগুলি মারা গেছে এই দায়িত্ব তো, এই যে গণহত্যা হয়েছে,
তো ওই গণহত্যার জন্য আমরা ইউনুসকে দায়ী দায়ী করব না কেন? শেখ হাসিনার যদি বিচার হয়, এটা একটা কমন কথা, এটা আপনি যে কোনো লোকে বলতে পারে যে জি। ভাই, আপনি শেখ হাসিনাকে বিচার করবেন, তো আজকে গোপালগঞ্জে যে লোক মারা গেছে, এগুলির জন্য বিচার কার হবে? তো গোপালগঞ্জ, আমি আমি আপনাকে বলবো যে গোপালগঞ্জে লোক মারা গেছে আমরা এইভাবে বললে তো এটা হলো না। গোপালগঞ্জে বাংলাদেশের মিলিটারি সরাসরি গুলি করে মানুষকে পাখির মতন হত্যা করেছে, এবং সেটার ভিডিও চিত্র পৃথিবীর সমস্ত জায়গায়, এবং পৃথিবীর এমন কোনো গণমাধ্যম নেই যেখানে এই অ্যাট্রোসিটির কথা এই প্রকাশিত হয়নি। এবং গণহত্যার যে ডেফিনেশনগুলো রয়েছে, তার নির্দিষ্ট ডেফিনেশনই পড়ে যে একটি নির্দিষ্ট অঞ্চলের নির্দিষ্ট ভাষাভাষী মানুষকে, তাদেরকে শুধু সেখানে গুলি করে মারতে হবে না, তাদেরকে যদি হত্যা করার ভয় দেখানো হয়, তাহলেও সেটা গণহত্যা হয়ে পড়ে। এবং সেটার সেই বিচারে আহ, শেখ হাসিনা একজন নির্বাচিত সরকারের প্রধান ছিলেন, এবং রাষ্ট্রকে, এটা এটা এই ব্যাখ্যাটা খুবই ইম্পর্টেন্ট, যেটা হয়তো বা আপনার কথা থেকে এখনো পর্যন্ত আমি পাইনি, এই জন্য আমি তুলে ধরছি। সেটা হলো যে একজন ব্যক্তিকে খেপিয়ে তুলতে পারলে যেরকম তার দ্বারা অনেক বাজে কাজ করানো যায়, সেই একই প্রেক্ষাপট যদি আপনি রাষ্ট্রের উপর প্রয়োগ করেন, রাষ্ট্রকে খেপিয়ে তুলতে পারেন, তাহলে রাষ্ট্র অ্যাগ্রেসিভ কাজ করবে। সেই ঘটনাটা ঘটানো হয় কিন্তু জুলাইয়ের লাস্ট উইকে বাংলাদেশে। কারণ তখন পুলিশকে হত্যা করে রাষ্ট্রকে খেপানোর জন্যে, রাষ্ট্র যাতে আরো অ্যাগ্রেসিভিটি দেখায়, তার জন্য পুলিশ হত্যা করে তাদের লাশ ঝুলিয়ে রাখা হলো। চিন্তা করে দেখেন, কলিগদের তার কলিগদের কিন্তু মস্তিষ্ক আরো চরম ইয়ে করে দেওয়া হলো, যে খুনের নেশা তৈরি, যে কি আমার কলিগকে মেরে এভাবে ঝুলিয়ে রাখতে এরা কারা? এটাকে বলা হয়, এটা সমস্ত রাষ্ট্র বিজ্ঞানীরা এটাকে বলা হয় রাষ্ট্রকে খেপিয়ে তোলা হবে। খেপিয়ে তোলার জন্য যা কিছু করা প্রয়োজন, এটা এই জঙ্গিরা করেছে, এবং এটা মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসাবে রাষ্ট্রকে খেপিয়ে তুলে, মানে সেখানে আর শেখ হাসিনার প্রাইম মিনিস্টার হিসাবে আর কর্তৃত্বই থাকে না, যখন আমি একজন পুলিশ অফিসার হিসাবে দেখছি যে আমার সাথের কলিগটাকে হত্যা করে উলঙ্গ অবস্থায় ঝুলিয়ে রাখা হয়েছে। সেখানে আমি এই পুলিশ অফিসার, এই পুলিশ সিপাহী অপেক্ষা করে বসে থাকেনি কে আমাকে অর্ডার দিবে, যদি ওইটা হয়ে থাকে। কিন্তু আমরা ইতিমধ্যে আরো বিষয় জানি, যতগুলো মানুষ সেখানে দেখানো হয়েছে হত্যা হয়েছে, ততগুলো মানুষ হত্যা হয়নি। এখন একটা নেরেটিভ চলছে 1400 না, কোনো এমনকি বাংলাদেশের বর্তমান সরকারের নথিতেও 700 নাই, রেকর্ডেড কোথাও নেই 1400। এবং সেখান থেকে দেখা গেছে যারা, যে সকল সংখ্যা সেখানে সরকারি হিসাবে রয়েছে আন্ডার 700, সেইটার ভিতরে ম্যাক্সিমাম মানুষ হত্যা হয়েছে যে সকল আর্ম পুলিশের হাতে নাই। অতএব আমি আরেকটা বিষয় আপনার সামনে তুলে ধরতে চাই, যে 16ই জুলাই বাংলাদেশের ইতিহাসে তারা যে একটা শহীদদের কথা বলছিল, সেটা এখন 16ই জুলাই বাংলাদেশের গণহত্যা দিবস হয়ে গেছে। এবং সেটা প্রমাণিত হয়েছে এই 16ই জুলাই, 1 বছর পর, যে এখানে যে এমুনেশন ব্যবহার করা হয়েছে মানুষকে হত্যা করার জন্য, সেই জুলাই মাসেও একই অ্যামুনেশন ব্যবহার করা হয়েছে মানুষকে মিছিলে হত্যা করার জন্য। অতএব সেটা কি কার হাতে ছিল? তাহলে আর্মির হাতে ছিল, অথবা আর্মি যেভাবে এখন এই 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 ধরনের ইয়াদেরকে, এনসিপির যে যে কি বলবো, আমি শব্দই পাচ্ছি না, মানে এই যে মূর্খ ডাকাত দলের কয়েকজনকে, তারা যে সামনে পিছনে সাঁজোয়া দান দিয়ে তারা যেভাবে দেশব্যাপী ইয়ে করে প্রোটোকল দিয়ে দিয়ে তাদেরকে রক্ষা করে মিটিং করানোর ব্যবস্থা করছে। অতএব এটা তো এখন নগ্ন, এটা তো এখন দেখা যাচ্ছে, কিন্তু তখন আমরা তো দেখতে পারিনি। অর্থাৎ আজকে যাদেরকে তারা প্রোটেকশন দিচ্ছে, তাদেরকে দিয়ে 2 দিন পর পর এই সকল পোলাপান, এই সকল উচ্ছৃঙ্খল ডাকাত দলের দিয়ে তারাই বলে দেয় যে আমাদের বিরুদ্ধে কিন্তু কথা বলো। তারা আর্মির বিরুদ্ধে কথা বলে, আর্মি কিছুই করে না। কিন্তু তারা যখন বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্ত করে আর বঙ্গবন্ধুর জন্মভূমির
হ্যাঁ হ্যাঁ, 100% মানুষেরা সেই স্বভাব পণ্ড করে দেয়। আমি আপনার মাধ্যমে এই কথাটা বলতে চাই, স্বভাব পণ্ড করে দেয়া এই রাজনৈতিক কালচার চলছে বাংলাদেশে, ভারতের উপমহাদেশে বহু। এখানে কেউ কাউকে হত্যা করেনি, এখানে কেউ কাউকে পাথর দিয়ে থেতলিয়ে মাথা হত্যা করেনি, এখানে কারো হাতে অস্ত্র দেখা যায়নি এবং কারো হাতে ককটেলও দেখা যায়নি। অতএব সেই সমাবেশে যখন উস্কানিমূলক, দেখুন দেশব্যাপী তারা বলছে কিসের পথসভা নাকি কি কি করবে তারা, সেই সেই এই চিলড্রেন বাহিনী বলল যে আমরা টুঙ্গিপাড়া বা গোপালগঞ্জে কি গোপাল মার্চ টু গোপালগঞ্জ, দিস ইজ মিলিটেন্ট ওয়ার্ল্ড। অতএব যখন তারা মিলিটেন্ট ওয়ার্ড করে সেখানে যাচ্ছে একটা নির্দিষ্ট লক্ষ্যে, যেটা 32 নম্বরে ঘটিয়েছে দুইবার, সেটাকে সেটাও যখন তা দেখলো যে গোপালগঞ্জবাসীর একজন মানুষ সেখানে, আপনি দেখলেন লাল লাল চেয়ার সম্পূর্ণ খালি, এবং সামনে যে যে কজন বসে তাদেরকে ভাড়া করে আনা সে তাদের গুন্ডা বাহিনী, এবং তারপর তারা যখন স্টেজে উঠে কথা বলছে, তখন দেখা গেল যে হঠাৎ করে ওই চেয়ারগুলো উপরে ওই যে চতুর্দিকে ইয়ে আছে, ফ্লাইং করছে। তো এই ফ্লাইং চেয়ার দেখে তো এটা তো হত্যার জন্য হয়নি, এটা আর্মিকে আক্রমণ করা হয়নি, এটা পুলিশ বাহিনীকে আক্রমণ করা হয়নি, এটা এমন এনসিপিকে আক্রমণ করা হয়নি। কারণ আপনি যদি সেই বক্তৃতার ভিডিও শুনেন, দেখবেন বাংলাদেশের জাতির পিতা এবং যার জন্মস্থানের মানুষের সামনে তাকে নিয়ে কটূক্তি করে মানুষ তাদেরকে প্রতিহত করেছে। এটা তো মানুষের গণতান্ত্রিক অধিকার, এটাই গণতন্ত্র, এটাই গণতন্ত্রের সৌন্দর্য, যে তুমি এসেছো আমার কাছে আমার সাপোর্ট নিতে, উই ডোন্ট ওয়ান্ট ইউ বিকজ তুমি আমার নেতাকে, আমার জাতির পিতাকে অসম্মান করবে, আমরা রিফিউজ করলাম। এবং রিফিউজের ভাষা তো এটা হতেই পারে, এ দূর দূর যা এখান থেকে, কেউ ধাক্কা দেয়, তারা ধাক্কা মেরে ওই জনসভা বন্ধ করে দিয়েছে। সেই জনসভা বন্ধ করার জন্যে আপনি একটি অঞ্চলকে কারফিউ জারি করে, মাইন্ড ইট, কারফিউ জারি করে, কারফিউর অর্থ হলো শুট করতে পারবেন এট যখনই দেখা মাত্র গুলি করতে পারবেন। তে বাংলাদেশে যখন ঢাকা শহর সহ সমস্ত জায়গায় এই আর্মির প্রমাণিতভাবে এখন বলছি আর্মির বেকে মানুষকে গুলি করে তারা হত্যা করছে, তখন যে কারফিউয়ের কথা বলা হলে আন্তর্জাতিক গণমাধ্যম, স্টেট ডিপার্টমেন্টে ওই আগের যার কথা বললেন সে সহ, যে বাংলাদেশে দেখা মাত্র গুলির অর্ডার, এটা কোন গণতন্ত্র? এখন একটি নির্দিষ্ট অঞ্চল গোপালগঞ্জকে তারা 7 দিন ব্যাপী সেখানে বিনা কারণে, আর্মিকে সেখানকার মানুষ আক্রমণ করেনি, অতএব সে বিনা কারণে শুধু বিমান বাহিনী ছাড়া বাংলাদেশের প্রত্যেকটি বাহিনী দিয়ে এই এই এখানে যে আরো মেহেম চালানো হলো, এই এইটা এটা এটা তো সুস্পষ্টভাবে গণহত্যা। থ্যাঙ্কস টু দিস 16ই জুলাই, তোমাদের যে তথাকথিত মেটিকুলাসলি 16ই জুলাই যাকে বলছিলে তোমরা, যাকে তোমরা নিজেরা হত্যা করে শহীদ হচ্ছে, সেটা ধূলিসাৎ মুছে গেলেও এই গণহত্যার বিচার বাংলাদেশে গণতান্ত্রিকভাবেই হবে, সেটার জন্য হয়তোবা অপেক্ষা করতে হবে। কিন্তু আমি আপনাকে ফেরত দিচ্ছি, আমি যে এতক্ষণ বললাম এটার উপর ভিত্তি করে আপনি কি মনে করেন যে বাংলাদেশে বাংলাদেশে কি, এইভাবে বলবো, রাজনৈতিক দলের লিখিত কর্মী, এটা বিএনপির এবং আওয়ামী লীগের প্রচুর রয়েছে, কিন্তু অলিখিত যে সাপোর্টার থাকে তারা কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের কমপক্ষে 5 কোটি মানুষ। তো এই 5 কোটি মানুষকে বাদ দিয়ে কি বাংলাদেশ এই মেটিকুলাসলি ডিজাইনেরা তাদের গন্তব্য আসলে নিয়ে যেতে পারবে? আপনি কি বলবেন? দস্তগীর জাহাঙ্গীর, আপনাকে একটা কথা বলি, আপনার কথার প্রেক্ষিতে এই কথাটা বলি আমি। দু তিনটা বিষয় আমি নোট করলাম। সেটা হলো যে উম, এ, এই যে আন্দোলন, আন্দোলনের হত্যা নিয়ে, অথবা আজকে তারা এখন কত বলছে? তারা বলছে 2000, কোনো সময় 1400, জাতিসংঘের যে রিপোর্ট সেটা 1400। কিন্তু বড় আশ্চর্যের বিষয়, আপনি জানেন, যেদিন আমার একেবারে পরিষ্কার মনে আছে, যেদিন শেখ হাসিনা দেশ থেকে চলে যান, সেদিন কিন্তু ডেথ টোল ছিল ঢাকার কাগজে, প্রতিটি কাগজের ঢাকার, আপনি 5 তারিখে ঢাকার কাগজগুলি দেখবেন, ঢাকার কাগজে কোনো কাগজে কিন্তু 500, 550, 570, 580, এই পর্যন্ত। এটা হলো 5 তারিখের কথা বলছি, উনি ওই দিন চলে গেছে। তো 5 তারিখ পর্যন্ত যদি 580 ধরলাম, 600 ধরা গেল, তো এই 600 হয়। তো এর পরে 5 তারিখের পরে মানুষগুলি কিভাবে মারা গেল?
বাকি যে 1400 তারা বলছে যে 1400 বাকি কিভাবে মারা গেল, এক এক নম্বর প্রশ্ন। কিন্তু এই প্রশ্নটার আগে আরেকটি কথা আপনাকে বলার দরকার। এই যে ডিজাইনের এটা কি ছিল? ছাত্রদের ছাত্রদের আন্দোলন ছিল। কি আন্দোলন? কুটা কুটা আন্দোলন ছিল। কুটা আন্দোলন, দেখেন এই আন্দোলনের দাবিগুলির কিন্তু পর্যায়ক্রমে চেঞ্জ হয়েছে। কুটা কুটার থেকে সংস্কার, সংস্কার থেকে এক দফা শেখ হাসিনার পদত্যাগ, তাই তো? তো কোটা আন্দোলন তো কোর্টে সেটা মেনেই নিল। শেখ হাসিনাও তো আরো আগেই মেনে নিয়েছিলেন, শেষ পর্যন্ত কোর্টও এটা মেনে নিল। তো আন্দোলন এখানে শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তাদের মেন আন্দোলন এটা কোটা বা সংস্কার ছিল না। এই আন্দোলন ছিল সরকারকে পতন ঘটাতে হবে। সাম সরকার পতন ঘটাতে কি করতে হবে? যেটা আগে বিএনপির আমলে বাস অগ্নিসংযোগ এসব করে অগ্নিসন্ত্রাস করে যে কাজ হবে না, ওইটা তারা বুঝে ফেলছিল। কারণ এই অগ্নিসন্ত্রাস করে বিএনপির কাজ হয়নি। তা হইলোটা কি দেখলেন? তারা 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 বললো, তারা ভাবলো ক্যাজুয়ালিটি করতে হবে, এখানে এখানে মানুষ মারতে হবে। মানুষ মারলে এটার এফেক্ট সবচেয়ে বেশি হবে, যে যখন লোকজন মারা যাবে। এবং এই জন্যই ক্রমান্বয়ে তারা মানুষ মারার দিকে। আচ্ছা, ছাদের উপরে একটা বাচ্চা, তাকে গুলি করছে কে? ছাদের উপরে একটা বাচ্চা বা রাস্তাতে ফুটপাতে দাঁড়ানো এক বাচ্চা গুলি করে মারা গেছে, তাহলে সে কিভাবে মারা গেল? আর দ্বিতীয় প্রশ্ন হলো যে এই আন্দোলন তো ছিল শেখ হাসিনা হটাও আন্দোলন। এই আন্দোলন তো কোটা আন্দোলন নয়, কোটা আন্দোলন তো এটা নাটক। কোটা আন্দোলন দিয়ে শুরু, কারে দিয়ে শুরু? কোটা বিরোধী আন্দোলন যখন শুরু হয় তখন বাংলাদেশে কোনো কোটা ছিল না। এটা ছিলই না। 2018 সনে এটা অ্যাবলিশ করে দেওয়া হয়েছে। কোনো কোটা নেই। তারপর কোনো একজন মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে যখন আপিল করা হয়, তখন তারা সেটাকে বাতিল করে দিয়েছে। কিন্তু বাতিল করে দেওয়ার পর সাথে সাথেই বাংলাদেশের সরকার সেটাতে আপিল করেছেন এবং সেটার একটা ডেট ইতিমধ্যে দেওয়া হয়েছিল। না, অতএব সেই মুহূর্তে কোটা ছিল না। না ছিল না, সেটাই বলছি তাদের তারা আন্দোলনটা কিন্তু তারা দেখেন কোটা দিয়ে শুরু করছে, এবং আন্দোলনটা এমন ভাবে শুরু করছে যে কোটাটা সংস্কারের মধ্যে আসা পড়লো। তারপর কি বললো না তারা? সোমবার না, তারা রোববারে বললো যে সোমবারে ছুটি, 4 তারিখ। বললো যে 4 তারিখে আমরা ইসে করবো। একেবারে 1 ঘন্টার মধ্যে তারা ডিসিশন চেঞ্জ করলো যে ছুটি না, আন্দোলন উইল বি কন্টিনিউ, অ্যান্ড আমার আওয়ার ডিমান্ড শেখ হাসিনা সরকারের রিজাইন। তাই তো ইয়ে করলো। তো এটা করলো এত কুইক। তা আপনি এখন বুঝেন যে ওদের প্ল্যানটা কি ছিল? প্ল্যান তো তাদের কোটা সংস্কার এগুলি কিছু না। ওটা ছিল যে শেখ হাসিনাকে পতন ঘটাতে হবে। শেখ হাসিনার পতন ঘটানো মানেই হলো আদর্শিক বাংলাদেশ থেকে তাদের মৌলবাদীদের যে বাংলাদেশ তারা চায়, সেই বাংলাদেশে প্রত্যাবর্তনের জন্য তাদের এই আন্দোলনের যে মেটিকুলাস ডিজাইন, সেই ডিজাইনের যে যার নায়ক হলেন খুদ ডক্টর ইউনুস, তিনি সেই প্রক্রিয়াটি এইভাবেই তৈরি করেছেন এবং এটি অদ্যাবধি এইভাবেই আছে। এখন আপনি আমাকে একটা লাস্ট প্রশ্ন করেছেন, যারা কোথায় কিভাবে যাবে। ওরা কি কোথায় যাবে আপনাকে বলি। ওরা সরকার গঠন করলো, অনির্বাচিত সরকার। বাংলাদেশের সংবিধানের সাথে এই সরকারের কোনো সংযোগ নেই। এই সরকার শপথ নিছেন শেখ হাসিনার নির্বাচিত সভা যে প্রেসিডেন্ট, সেই প্রেসিডেন্টের মাধ্যমে। এই সরকারের নিরাপত্তার দায়িত্বে শেখ হাসিনার নিয়োজিত সেনাপ্রধানের মাধ্যমে। এবং শেখ হাসিনার নিয়ন্ত্রিত সেনাপ্রধানেই কিন্তু অত্যন্ত পিসফুল্লি শেখ হাসিনাকে প্লেনে তুলে দিছেন। এট দ্য সেম টাইম দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার যতটুকু আগাতে হয়, যতটুকু করতে হয়, ততটুকু কিন্তু সে করছে। কিন্তু ওয়াকারুজ্জামান নিয়ে কিন্তু অনেক বক্তব্য আওয়ামী লীগেরও আছে, এটা সত্য কথা। আওয়ামী লীগের সব হইতে পারে, মানে শুনুন, আবেগে আবেগ খুব মানুষকে অনেক কথাই বলতে বাধ্য করে। তা শেখ হাসিনার বিদায় যে একদিনের জন্য আওয়ামী লীগ করছে, সে কিন্তু এটা মেনে নিতে পারে না। যে 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 একদিনের জন্য নৌকা মার্কায় ভোট দিচ্ছে, সে শেখ হাসিনার বিদায়কে মেনে নিতে পারবে না। কিন্তু এই যে আপনি আজকে বিশ্লেষণ করতেছেন, এর ভিতরে কি, এর নেপথ্যে কি, এর অন্তরালে কি, সেগুলি তো ধরেন আমরা এখন এই যে বলে না যে কেঁচু করতে গিয়ে আপনি সাপ বের হয়ে যায়। তো সাপ এখন বেরোচ্ছে। ওই যে আপনি বললেন ইসে কত কত লোক মারা গেল, 1400 লোক যে মারা গেল, 1400 লোকের হিসাবটা যেটা এরা এখন ধরছে সেটা হলো জাতিসংঘের। আচ্ছা ভাই, জাতিসংঘ আমাদের দেশে কি ওই বিপ্লবের সময় ওখানে গিয়ে বসেছিল? মানুষ মারা গেছে আর সে গুনছিল? জাতিসংঘের আমাদের সরকারের রিপোর্ট কই?
রিপোর্ট তো দিবে সরকার। জাতিসংঘের রিপোর্ট, জাতিসংঘ কি ওখানে ছিল নাকি, বসা ছিল? জাতিসংঘ নিশ্চয়ই ছিল না। জাতিসংঘ তো আপনার কাছ থেকে, আমার কাছ থেকে, আরেকজনের কাছ থেকে শুনে করছে। স- কতজন লোক মারা গেছে, যেমন আমরা বঙ্গবন্ধু বাংলাদেশে এসে 10 জানুয়ারি তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন করে যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণে তিনি প্রথম বলছেন বাংলাদেশে 3 লক্ষ 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা দেশ স্বাধীন করেছি। তো ওরা যে দ্বিতীয়বার স্বাধীন করলো বলে তাদের সকল, তাদের যে স্টুডেন্ট মানে যে রিভলিউশন, তো ইউনূস 8 তারিখে শপথ নেওয়ার পর তো তার প্রথম বক্তব্যই হওয়া উচিত ছিল যে আজকে এই সার্কামটেন্সে আমি ক্ষমতা দখল করতেছি জনগণের চাপে, বা সুশীল সমাজ বা সেনাবাহিনী সকলের সম্মতিক্রমে আমি সরকার গঠন করছি। কিন্তু এই একটা বিপ্লব হলো, এই বিপ্লবে 500, 800 বা 1400 বা 2000, ওই মানটা তো সে বলবে, এটা গভর্নমেন্ট হিসাব দিবে। এই হিসাবে একটা আন্তর্জাতিক ইয়ের থেকে আসবে কেন, জাতিসংঘ থেকে আসবে কেন? জাতিসংঘ কি আমাদের এই যুদ্ধের সময় এখানে ছিল? জাতিসংঘ কি মানুষের ঘরে ঘরে জিজ্ঞাসা করছে, ভাই আপনার বাসা থেকে কেউ মারা গেছে? তো তখন বলছে হয় একজন মারা গেছে, একজন আহত হয়েছে, এটা নোট করলো। তারা কি সারা বাংলাদেশ ঘুরে বেড়াইছি যে এটা 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 হয়েছে? এটা হয় না, সবকিছু তো এক ধরনের এক ধরনের গুজামিল। গুজামিল আমরা বলি না যে গুজামিল, গুজামিল অঙ্ক করতে পারতেছি না, গুজামিল দিয়ে আমরা অঙ্ক টঙ্ক করে স্যারের কাছে দিয়ে দিলাম। তো ওই যদি আমাদের দেশে এখন তো ওইটাই চলছে, যে জাস্ট সিম্পলি গুজামিল। আরেকটা কথা বলি, আমার এই বিষয়টাতে আমার ভীষণ আপত্তি। আমি বিভিন্ন সময় আমি টক শোতে এই জিনিসটা বলছি। ইউনূস সাহেব বলছেন দ্বিতীয় দিন বক্তৃতায় যে একটি লন্ডভন্ড দেশ রেখে গেছে, যুদ্ধ মানে বিধ্বস্ত একটি দেশ রেখে গেছে। আচ্ছা, আমাদের দেশটা, এটা ভীষণ আপত্তিকর কথা। আচ্ছা, এই দেশটা কি যুদ্ধ বিধ্বস্ত ছিল? হ্যাঁ, শেখ হাসিনা এবং যেদিন দেশ এমন থেকে যায়, যুদ্ধ আমি আমি বিধ্বস্ত একটা ছিল আমি যে আমি 30 সেকেন্ডে শেষ করে আপনার কাছে আসছি। শেখ হাসিনা যেদিন দেশ থেকে যায় সেদিন শুধু আমাদের মেট্রো ভবনে যে আগুন দিয়েছিল, ওই 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 মেট্রো স্টেশনে, সেই আগুনও ওই জায়গাটা বিধ্বস্ত ছিল। এটা কিছুদিন পরে ঠিক হয়। আচ্ছা, ভয়াবহ যদি কিছু হইতো তো 15 দিন পরে ঠিক করে কিভাবে গেল এটা? তো আর কি বিধ্বস্ত ছিল আমাদের দেশে? অথচ আমি এটা এই জন্যই বলতে চাচ্ছি, শেখ হাসিনার অনেক দোষ আছে। শেখ হাসিনার শাসনে বাংলাদেশে মানুষের সবচেয়ে ক্ষোভ আর বেদনা ছিল যেটা, মানুষ কথা বলতে পারছে না, নির্বাচনে ভোট দিতে পারেনি। সেই সেই জিনিসটাকে আপনাকে মানতে হবে। আর আওয়ামী লীগেরও উচিত সেই আত্মসমালোচনা করার প্রয়োজন আছে। কিন্তু এই শেখ হাসিনার আমলে যে অভূতপূর্ব উন্নয়ন বাংলাদেশের, এত কুইক, এত উন্নয়ন এই এই 15-16 বছরে পৃথিবীর ইতিহাসে কিন্তু এটা নজির নেই, একেবারে কম। সিঙ্গাপুর হইতে কিন্তু অনেক দিন সময় লাগছে। সিঙ্গাপুর করতে 10-15 বছরে হয় নাই। সিঙ্গাপুর বানাইতে কয়েক দশক সময় লাগছে, বুঝছেন? এবং এই যে একজনের একজন একজন লিডারের প্রয়োজন ছিল, একজন লিডার যিনি আজ দীর্ঘ সময় ক্ষমতায় থেকে এই কাজটা করেছেন। কারণ একটা পরিবর্তনের জন্য, একটা উন্নয়নের জন্য আমি আমি একটু বিষয় মনে হয় আপনি একটু ব্যাখ্যা মালয়েশিয়ার করা কথা প্রয়োজন। বলেন, আপনি যে মালয়েশিয়ার কথাটা উন্নয়নটাও বললেন তো যে সেই শেখ একই একই অবস্থা। পাশাপাশি আমি একেবারে 30 সেকেন্ডে শেষ করব। আপনার যখন আমি জানি না আপনি কত দেশ ছাড়ছেন। আমি যখন দেশ ছাড়ি 45 বছর আগে, ইউরোপে ছিলাম 2 বছর। ইউরোপেও এসে শুনছি যে বাংলাদেশ খরা, বন্যা, দুর্ভিক্ষের দেশ। আমেরিকাতে এসেও কিন্তু একই কথা, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কিন্তু আমরা খরা, দুর্ভিক্ষ এগুলির এই দেশ। বাংলাদেশ আর অনেক জায়গাতে বাংলাদেশ চিনেও না পর্যন্ত, ওই যে ইন্ডিয়া এরকম মনে করতো। আপনি খালি ভাবেন যে বাংলাদেশে আমি ঢাকা থেকে নেত্রকোনা যেতে আমার সময় লাগতো 12 ঘন্টা। সেই বাংলাদেশ আজকে আপনি দেখেন যে হাইওয়ে, আজকে বাংলাদেশের উন্নয়ন, পদ্মা সেতু, যমুনা সেতু, টার্নেল, এই যে বাংলাদেশের না, আপনি যদি আরো উপর থেকে দেখেন, আমি তো খুব আবেগে আপ্লুত হই সত্যি কথা বলতে কি। আমি একদিনের জন্য কিন্তু আওয়ামী লীগ করি নাই, করবো না। আই নেভার বিন ইন আওয়ামী লীগ। তো আপনাকে একটা বলি যে দস্তগীর জাহাঙ্গীর, যে দেশটাকে যদি আপনি উপর থেকে দেখেন তা আপনি আরো উন্নয়নের দিশে দেখতে পারবেন। হ্যাঁ, তবে আমি এটাও বলি, পাশাপাশি আমি আগেও বলছি যে উন্নয়ন করবেন কিন্তু আবার জনগণকে সঙ্গে নিয়ে। জনবিচ্ছিন্ন হলে সেই উন্নয়ন হয় না। আরেকটা জিনিস, যে আপনার যা নীতি না, সেই নীতির সঙ্গে যখন আপনি আপোষ করবেন, কম্প্রোমাইজ করতে যাবেন, ব্যালেন্স করতে যাবেন, সেই ব্যালেন্স অনেক সময় আপনার জন্য মহিরূপ নিতে পারে। শেখ হাসিনার জন্য এক্স্যাক্টলি ওই জিনিসটাই হয়েছে। উনি
আওয়ামী লীগের আদর্শ, বঙ্গবন্ধুর আদর্শ থেকে অনেক দূর সরে পড়েছিলেন এবং মৌলবাদের সঙ্গে তিনি এক ধরনের কম্প্রোমাইজ করে ওদেরকে বাড়তে সুযোগ দিয়েছিলেন। শুনুন, শাসন এবং দমন একসঙ্গে হয় না। শাসন দমন করবেন, আবার তাদেরকে সঙ্গে নিবেন, এটা একসঙ্গে চলতে পারে না। আমি এখানে শেষ, আপনি একটু বলেন এখন ওই আমাদের যে। অসংখ্য ধন্যবাদ। আমি যে বিষয়টা আমার একটু ব্যাখ্যা করা উচিত বলে মনে হচ্ছে সেটা হলো 2014 এবং 2018 এবং 2023-এর সাধারণ নির্বাচন বাংলাদেশের। তার আগে নোট রাখার জন্যে আমরা দুইজন সাংবাদিক আলাপ করছি। আমরা আমাদের এই আলাপগুলো অনেকের কাছে হয়তোবা আমার যা ধারণা যে যে সকল কথা অন্যান্য টক শোতে এসে তারা ডেট দেয়, অমুক দেয়, তমুক দেয়, এই করবে, বিএনপি আসবে, আওয়ামী লীগ কালকে ক্ষমতায় চলে আসবে, বা আমরা ওই আলাপ করছি না। আমরা আলাপ করছি আসলে নির্দিষ্ট কিছু বিষয় যেটা প্রতিনিয়ত ঘটে যাচ্ছে, এবং সেটাতে যাতে আমাদের শ্রোতামণ্ডলী যারা শুনে বিষয়টা আরো গভীরভাবে উপলব্ধি করতে পারে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স, এখন কি হচ্ছে, আগে কি ছিল। 2000 বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগের সবচেয়ে দুর্দিনে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের চরম দুর্দিনে তাদের সরাসরি ভোটে তিনবার তাদেরকে ক্ষমতায় বসিয়েছে। 1970, তারপরে 1996, তারপরে 2008। সেই সময়গুলোতে আওয়ামী লীগে আসলে আওয়ামী লীগ ক্ষমতাসীন ছিল না, এবং আওয়ামী লীগের পক্ষে সরকারের ভিতরের কোনো তেমন কেউ ছিল না। সেখানে জনগণ ভোট রেভুলেশন করে ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে এসেছে। এটা একটা রাজনৈতিক, এটা একটা পয়েন্ট আপনার কাছে রাখলাম বা আমাদের যারা শুনছে। 2014-এর নির্বাচন এবং 18 এবং 23-এর নির্বাচন নিয়ে যে বিষয়টা বিশ্লেষণ করা খুব জরুরি, লক্ষ্য রাখবেন। 2014-এর নির্বাচনে বাংলাদেশের কোনো দল নিষিদ্ধ ছিল না যে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, ফুল স্টপ। 2018-তে কোনো দল নিষিদ্ধ ছিল না যে নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে না। এমনকি ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে বিএনপি সহ জোট, একটা ঐক্য জোট তৈরি করে তারা নির্বাচনে অংশগ্রহণও করে। 2023 সনে আবারও রিপিট করছি একই বিষয়, যে কোনো ধরনের চব্বিশে রাজনৈতিক চব্বিশে সংগঠনকে, হ্যাঁ, 2024, 23-এর লাস্টে, 24-এর ইয়াতে, না 24শে জানুয়ারিতে ইলেকশন হয়েছে। জানুয়ারিতে, হ্যাঁ, 2024 সনের নির্বাচনেও একই ঘটনা, যে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ ছিল না যে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। যারা নির্বাচনে, একটি কথা এখানে হয়তো বা আমাদের শ্রোতামণ্ডলী বলবে যে না, জামাত নিষেধ, জামাত কিন্তু নিষিদ্ধ ছিল না 3রা আগস্টের আগ পর্যন্ত। অতএব জামাত তাদের বাংলাদেশ, তাদের সংবিধানে, তাদের সাংগঠনিক সংবিধানে বাংলাদেশের অস্তিত্বকে যেহেতু তারা অস্বীকার করে, সেই জন্য তারা নির্বাচন কমিশন বাংলাদেশের আইন অনুসারে তাকে নিবন্ধন করতে দেয়নি, এটা নিষিদ্ধ ঘোষিত নয়। অতএব আমরা যারা, এটা বুঝতে হবে যে এখানের এই তিনটি নির্বাচন নিয়ে আমরা অন্য একদিন আলাপে পুঙ্খানুপুঙ্খ রূপে ব্যাখ্যা করতে পারি, যে এই যে বলা হচ্ছে যে ভোটের অধিকার দেওয়া হয়নি, এইটা যেরকম শেখ হাসিনার উপর দেওয়া হচ্ছে, ঠিক একই কারণে যারা ভোটের অধিকার নিয়েও ছিনিমিনি খেললো, আগুন সন্ত্রাস করলো, নির্বাচনে গেল না, ভোট তে গেলে ডাকাতি করবে, ভোটকে ইয়ে করবে, আপনারা প্রশ্রয় দিলেন। শুনেন, স্বৈরাচার যদি কেউ তো হয়ে পড়ে, সেটা অটোমেটিক হয় না, সেটার জন্য আমরা যারা বিরোধী দল তারা অনেকাংশে দায়ী হয়ে পড়ে, যাতে করে তারা সরকার খারাপ থাকলে সরকারের সমালোচনা হবে। সরকারকে কোনো ক্রমেই আমি যদি এক্সিট দিয়ে দেই তাহলে তো হবে না। আমি আমি গুসা করে বা আমি সরকারকে নির্বাচন প্রতিহতও করতে পারবো না, অথচ নির্বাচনেও যাব না, এটা তো হতে পারে না। আমি এই উদাহরণটা বাংলাদেশ আওয়ামী লীগের জন্য আমি বলি, যে বাংলাদেশ আওয়ামী লীগের জন্মের পর থেকে এই দলটি খুব নির্বাচনমুখী।
এবং তারা প্রত্যেকটি, এমনকি এরশাদের আমলে যেখানে সমস্ত অন্যান্য দল নির্বাচনে যায়নি, সেখানেও আওয়ামী লীগ নির্বাচন করেছে 14 দল নিয়ে। কিন্তু বিষয়টা কেন? কারণ সেখানে যদি সে হেরেও গিয়েছে, তারপরে সেখান থেকে সে জনগণকে তারা প্রমাণ করলো যে আমাদের পক্ষে জনগণ ভোট দিতে চাইলেও তারা ভোট দিতে পারেনি, অতএব চলো আন্দোলন করি। এটা আওয়ামী লীগের কাজ। আওয়ামী লীগ একটি নির্বাচন বয়কট করে মাত্র 2 মাসের ভিতরে সরকার পরিবর্তন করেছে, সেটা খালেদা জিয়াকে। তারা তাদের টার্গেট পূরণ করেছে। অতএব এই 3টা নির্বাচনে শুধু যে তৎকালীন সরকারের দোষ, সেটাকে শুধু আমলে নিলে চলবে না। দেখতে হবে বিরোধী দল হিসাবে যারা ছিলেন তারা কি করেছেন, তারা সরকারকে এক্সিট তৈরি করে দিলেন কি না, এই সুযোগটা তারা তৈরি করে দিলেন কিনা। এই বিষয়ে পরবর্তী সময়ে আসলে আরো বিস্তারিত আলাপ করব। কিন্তু আজকে শেষ করতে চাই আপনার ওই কথাটি দিয়ে, যেটা আর আপনার কাছে প্রশ্ন না করে আমি আমার কথাটুকু বলি, যে এই যে ডক্টর ইউনূস, যিনি আম, সম্পূর্ণ নির্বিকারভাবে সহজভাবে মিথ্যা কথা বলতে পারেন, উনি যখন বললেন বাংলাদেশকে গাজার মতন অবস্থায় রেখে বনে শেখ হাসিনা চলে গেছেন। বাংলাদেশে যেই ধরনের সরকারি সম্পত্তির ক্ষতি সাধন তা করেছে, সেটা আপনি মেট্রোর কথা বলছেন, তারপরে গণভবনে ক্ষতি সাধন হয়েছে, তারপরে কিছু ক্ষতি সাধন হয়েছে আমাদের জাতীয় সংসদ ভবনে। লক্ষ্য করুন, গণভবন কিন্তু জনগণ ভেঙ্গে ঢুকে নাই। বাংলাদেশের এই ঠিকাদার আর্মি তারা খুলে দিয়েছে দরজা। এখানে কিন্তু একটা বিষয়কে, একটা দরজা জানালা কোথাও কিন্তু ভাঙতে হয়নি। এবং ঠিকই আমাদের জাতীয় সংসদের কি দরজা ভেঙে তারা ঢুকেছে জনগণ? না, তারা খুলে দিয়েছে। সো যেই আর্মি, তারা প্রতিশ্রুতিবদ্ধ বহিঃশত্রুর আক্রমণ থেকে 18 কোটি মানুষকে জীবন দিয়ে রক্ষা করবে, তারা যদি বাংলাদেশের, হোক সে হোক সে এই মুহূর্তে ক্ষমতাচ্যুত হবে, তাকেও তো প্রোটেকশন দিতে হবে, কারণ সে তো বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের যে সম্পদ, সেই সম্পদকে রক্ষা করতে হবে তাকে। বাংলাদেশের যে সিম্বল অফ আওয়ার নেশন, যেটা থেকে আইন প্রণয়ন করা হয়, সেটাকে তারা করতে হবে। কিন্তু না, তারাই সব ওপেন করে দিয়েছে। কিন্তু তারা ওই যে 5টা, যে এই পাকিস্তানি ভাব, আর্মির ভাবধারায়, পাকিস্তানের প্রজেক্ট অনুসারে, যেহেতু তাদের রক্ত হয়তো বা দেহে প্রবাহিত হয় সেই পাকিস্তানি রক্ত, সেই পাকিস্তানি আর্মিরা পাকিস্তান জন্মের পর থেকে যেভাবে তাদের একজন ইমরান খান তাদের অমুক তমুক এনে একটা নির্বাচনের মাধ্যমে তাকে ক্ষমতায় বসে 5 বছর শেষ করতে দেয় না, ঠিক একইভাবে এই যে নপুংসক পোলাপানগুলোকে নিয়ে আর্মি এখন দেখাচ্ছে একদম নগ্নভাবে তাদেরকে তাদেরকে রক্ষা করতে গিয়ে তাদেরকে তাদের সামরিক জানে ভরে তাদের গোপালগঞ্জ থেকে নিয়ে আসলো, বিভিন্ন জায়গাতে নিয়ে আসলো, তাদের জানমাল রক্ষা করতে সেখানে গণহত্যা চালানো হলো। হ্যাঁ, এর চেয়ে তো আর আর বেশি আর প্রমাণ করতে প্রয়োজন নেই যে আর্মি এই ক্ষমতার জন্য, এই বিষয়টার জন্য সম্পূর্ণভাবে দায়ী। এই ডক্টর ইউনূস যা করছে সেটার জন্য একদম ব্ল্যাঙ্ক চেক রয়ে গেছে আর্মির। এটা হলো, আমরা একটা কথা আপনার মাধ্যমে বলতে চাই, বাংলাদেশে অনেকেই এই বিষয়গুলো জানেন, কিন্তু বাংলাদেশে বসে, বাংলাদেশে এই ডক্টর ইউনূস এত বড় মিথ্যুক, উনি বারবার প্রতিদিনই প্রায় বলেন যে পৃথিবীর সবচেয়ে বেশি প্রেস ফ্রিডম ইন বাংলাদেশ। অথচ বাংলাদেশের প্রায় 300 জার্নালিস্ট জেলে, 25 জন আমাদের সিনিয়র জার্নালিস্ট বা 30 জন, আর প্রায় 1000 2000 জার্নালিস্টদের চাকরিচ্যুত। এবং বাংলাদেশে কোনো শব্দ আপনি ব্যবহার করতে পারবেন না যেটাকে তারা এই সরকারের বিরুদ্ধে হলে তারা বলবে, ট্যাগ দিবে আওয়ামী, এবং তারা বলবে রাষ্ট্রবিরোধী। রাষ্ট্রবিরোধী বিষয়টা এত সহজ করে ফেলেছে। অতএব যে কথাটা দিয়ে শেষ করা উচিত, রাষ্ট্র। আপনাকে একটু থামাবো এখানে। আমি আমি একটা বিষয় একটু আপনার সাথে জানতে চাই। এই যে ইলেকশনের কথা বলেন, ইলেকশন এবং সেনাবাহিনী, এই নিয়ে আমরা আরেকদিন আরেকটা অনুষ্ঠানে কথা বলবো। এটা আমি অন্য একটি বিষয়ে একটু কথা বলতে চাই, আপনি নিশ্চয়ই এটা অবগত আছেন। সেটা হলো, এই যে দিল্লি গিয়ে প্রেস কনফারেন্স করলেন নিউ ইয়র্কের একজন আওয়ামী লীগ নেতা, মোহাম্মদ আলী সিদ্দিক। মোহাম্মদ আলী জ- সিদ্দিকী। ম- সরাসরি মোহাম্মদ আলী সরাসরি সিদ্দিক এবং
রাইট। আর আর কে ছিল? মোহাম্মদ আলী সিদ্দিক। আমি কালকে এটা নিয়ে একটা লাইভ করেছিলাম। তো এটা এখানে এটা সম্পর্কে তো আপনি কি জানেন? এটা তো ওখানে বন্ধ করে দিল, গভর্নমেন্টে করতে দেয়নি। এটা থেকে শেখ হাসিনার সম্মতি ছিল প্রেস কনফারেন্স করানোর জন্য? আমি 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 আপনাকে সরাসরি বলি, এই বিষয়গুলো আসলে আমার জানার কথাও না। কারণ আমি এই বিষয়গুলোকে তো কভার করার, মানে সেটা তো না না না, ভারতবর্ষ, সেটা না, সেটা না। আমি 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 সত্যি আডভোকেসি। সত্যি এটা জানি না। তবে একটা বিষয় আপনাকে, মানে এই বিষয়টা নয়, কিন্তু আরেকটা বিষয় আপনাকে আমি ভেরিফাইড ইনফরমেশন দিতে পারি, একদম শতভাগ ভেরিফাইড, যে গতকালকে দেখা গেল যে হঠাৎ করে আমাকেও ইনবক্স বা আমাকে শেয়ার করা হলো যে শেখ হাসিনা সজীব ওয়াজেদ জয়কে আওয়ামী লীগের প্রেসিডেন্ট করেছেন। এটা ভেরিফাইডলি বলছি, সম্পূর্ণভাবে গুজব। এরকম কোনো মিটিংও হয়নি, এটা এরকম বুঝতে কোনো পারছি, আমি কথা বুঝতে হয়নি। সেই পারছি। সাথে হ্যাঁ। আরেকটা কথা বলি, যেটা আমি ভেরিফাই করেছি শেখ হাসিনার অফিস থেকে বা শেখ হাসিনার ব্যক্তিগত সহযোগীদের কাছ থেকে, যারা এটা ভেরিফাইড বা হিসেবে বলছি, যে বাংলাদেশে এটা ওনার কথা গতকালকের, কিন্তু এটা আবার অন্যভাবে বললে, যে এটা আমরা ইতিমধ্যে ইতিহাস থেকেও দেখে আসছি বাংলাদেশের, যে বাংলাদেশ আওয়ামী লীগ প্রতি 3 বছর পর পর সম্মেলনের মাধ্যমে তাদের নতুন কমিটি করে। বঙ্গবন্ধুর কন্যা হিসাবে বা বাংলাদেশ আওয়ামী লীগের বা এই পদটা, সভাপতির পদে অন্য কেউ প্রতিদ্বন্দ্বিতা করে না। হয়তো বা আপনি, রতনদা, যেহেতু কোনো সময় বলছেন যে আওয়ামী লীগ করেন না, কিন্তু আপনি একদিন দুঃসাহস দেখাতেন যে ওনাকে আমিও সভাপতি হতে চাই। অবশ্যই জনগণ, তার মানে আওয়ামী লীগের কাউন্সিলররা ওনাকেই করবেন, কিন্তু সেই দুঃসাহস আওয়ামী লীগের ভিতর থেকে কাউকে যদি কোনোদিন দেখাতে পারতো, হয়তোবা এটা এটা বোধহয় কোনো কোনো একটা, আমরা বলবো, আমরা সাংবাদিক হিসেবে বলছি। কিন্তু ঘটনাটা হলো যে কেউ দাঁড়ালেও সেখানে শেখ হাসিনাই, আমি মনে করি উনি যতদিন জীবিত থাকবেন এই পৃথিবীতে, ততদিন পর্যন্ত আওয়ামী লীগের সভাপতি বা সভানেতৃত্বের পদ ওনার থাকবে। কিন্তু এই যে উনি ছেড়ে দিয়েছেন, ওনার ছেলেকে দিয়ে না, ওইটি দিয়েছেন, ওইগুলি প্রপাগান্ডা, ওইগুলি এটা সোশ্যাল মিডিয়ার প্রপাগান্ডা। সম্পূর্ণভাবে প্রপাগান্ডা। এবং এসবগুলোকে, যে এটা উনি যেটা বলেছেন যে এটা তো আমার, এটা আওয়ামী লীগ তো আমার সম্পত্তি নয়, আওয়ামী লীগের কমিটি 3 বছর পর পর হয়, সম্মেলনের মাধ্যমে এটা নেতৃত্ব নির্বাচিত হয়। হ্যাঁ, এটা আর ছিল। এখন যেহেতু একটি বিশেষ সেন্সিটিভ মুহূর্তে, আর যাই হোক, উইদিন বাংলাদেশের টেরিটরি, যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ নাই, আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ এবং নেত্রীও দেশের বাইরে, সেহেতু আমার মনে হয় এই আলোচনা একেবারেই অবান্তর। এবং এটা সোশ্যাল মিডিয়াতে এই ধরনের গুজব হইতেই পারে। আমি একটু অন্য প্রসঙ্গে আপনাকে, এটা আমাদের লাস্ট ইসে, সেটা আমি বলতে চাই যে এই যে 32 নম্বর বাঙ্গা হলো, 32 নম্বর বাঙ্গার পরে একজনের নির্দেশে, পিনাকি ভট্টাচার্য, উনি দেশে উত্তেজনা, উনার উনার যে, মানে কি বলে, উনার যে মানে মানে যে কি বলবো এটাকে, তার যে মানে ভিউয়ার্স যারা, তাদের ভিউয়ার্সদের কিন্তু অধিকাংশই আপনি দেখবেন সেটা, এরা এরা কারা? এরা, ওর ভিউয়ার্সরা হইলো অধিকাংশই মাদ্রাসার ছাত্র। এবং এই পিনাকি যে বেয়াদবের মতো যে সমস্ত কথাবার্তা বলছে, বা যে অশ্রাব্য ভাষায় মানুষকে গালিগালাজ করছে, এটা এটা এক অসহনীয় অবস্থা। যেমন আপনি ধরেন আজকে আমাদের দেশে যে সামাজিক অবক্ষয়, যুব সমাজ, ছাত্র সমাজ, এই সামাজিক অবক্ষয়েরও মূল কারণে এইটাই। কিন্তু এই যে পিনাকি কন্টিনিউ ভারত বিরোধিতা, কন্টিনিউ মানে হিন্দুদের বিরোধিতা, হ্যাঁ নিজেও একজন হিন্দু, জামাতের কোনো একজন নেতার আহ, মেয়ে বিয়ে করে তিনি নতুন মুসলমান হয়েছেন বলেন, কিন্তু নামটা চেঞ্জ করেন নাই। যদিও নামটা চেঞ্জ করা উচিত, হিন্দুদের তো ভীষণ আপত্তি, তার নাম চেঞ্জ করবে না কেন? সে যদি মমিন মুসলমান হয়, নামটা তো চেঞ্জ করে, এটা তো একটা হালাল বিষয়। আপনি মুসলমান হইবেন, আপনি মুসলমান নাম রাখবেন, আপনি হিন্দু নাম নিয়ে আপনি ওইটা করবেন কেন? এটা হইতে পারে না, তাই আমাদের দিয়ে। এই যে আমি যাচ্ছি গোপালগঞ্জের দিকে, গোপালগঞ্জে যেটা হলো, 32 নম্বর কার প্ররোচনায় ভাঙছে? পিনাকি বুলডোজার দিয়ে বাঙ্গানো হলো। তো গোপালগঞ্জে যখন এই এনসিপির কর্মীরা যাবে, আমি এই কথাটা আগেও বলছি, এখনো বলি, 16 তারিখ ছিল আবু সাইদ, তাদের তথাকথিত শহীদ আবু সাইদ। আচ্ছা, আবু সাইদের প্রতি যদি দরদ থাকে, তাদের তো উচিত ছিল 16 তারিখে রংপুরে আবু সাইদের বাড়িতে যাবে, তার কবর জিয়ারত করবে, তার পরিবারকে সমবেদনা জানাবে। ফরিদপুর বাদ দিয়ে তার গোপালগঞ্জ, এই দিন গোপালগঞ্জে যেতে হবে কেন? আবু সাইদের বাড়ি কি গোপালগঞ্জ ছিল?
নিশ্চয়ই না। তো গোপালগঞ্জ যখন তারা লং মার্চ করে গোপালগঞ্জ যাবে, স্বাভাবিকভাবেই গোপালগঞ্জের সৈনিক, বঙ্গবন্ধুর সৈনিক, শেখ হাসিনার সৈনিক, যে ভাষাই আপনি বলেন, তো গোপালগঞ্জের লোক রুখে দাঁড়াইতে পারে। আর তাদের তো এই যে বলে না, চুন খেয়ে মুখ পুড়লে মানুষ দই দেখলেও ভয় পায়। একবার 32 নম্বর যেহেতু ভাঙ্গা হয়েছে, গোপালগঞ্জে এসে কে জানি ওই তো টুঙ্গিপাড়া গিয়া ইসে করবে। তো গোপালগঞ্জের মানুষকে আমি অভিনন্দন জানাই। আমি ফেসবুকে আমি একটি লেখা লিখেছিলাম যে গোপালগঞ্জের মানুষ যে যে জিনিস দেখাইছে, এটা গোপালগঞ্জের মানুষকে স্যালুট এবং অভিনন্দন। সেটা আমি এখন বলবো, বারবার বলবো। সে হোক না আওয়ামী লীগ করে না কি করে, গোপালগঞ্জের সবাই তারা আওয়ামী লীগ করে না নিশ্চয়ই, অনেক সাধারণ মানুষ আছে, কিন্তু ওদের এই সাহসী কার্যক্রম প্রশংসনীয়। তো দস্তগীর জাহাঙ্গীর, আপনাকে যে প্রশ্নটা বলতে চান, এই যে সামাজিক অবক্ষয় আর এই যে বাইরে ইউটিউবারদের গুজব, অশ্রাব্য ভাষায় গালিগালাজ, এই প্রেক্ষিতে আপনাকে, আপনি একজন শিক্ষিত লোক, আপনি একজন আইনজীবী, আপনার সময় আর আজকের সময়ের তরুণদের মাঝে হয়তো বিস্তর ফারাক, কিন্তু আপনি তো এখনো তরুণ, মানসিকভাবেও খুব কাছে থেকে নিজেও সন্তান সন্ততির জনক। আপনার কাছে কি মনে হয়? অসংখ্য ধন্যবাদ। আমি আমাদের শ্রোতা মণ্ডলীর জন্য একটি কথা বলে রাখি। আহ, রতন তালুকদার একজন সিনিয়র সাংবাদিক। আমি সাংবাদিকতা করি ওয়াশিংটন ডিসি থেকে। আপনারা যারা আমাদেরকে চেনেন, আপনারা জানেন যে আমরা সহজভাবে কঠিন প্রশ্ন করতে পারি, এবং আজকে আমরা নিজেরা পরিকল্পিতভাবেই এই আলাপচারিতার মাধ্যমে আমাদের নিজেদের কিছু কঠিন প্রশ্ন বা কথোপকথনের মাধ্যমে এই কথাগুলো বললাম। আমি আমার শ্রদ্ধেয় সিনিয়র সাংবাদিক রতন তালুকদারকে এই লাস্ট প্রশ্নের উত্তরটা হবে আমার নয়, অন্য একটি প্রবাদ দিয়ে, এবং এতে করে আমি মনে করি 10 মিনিট কথা বলার চেয়ে এই প্রবাদ বাক্যটি দিয়েই আমি বুঝাতে পারবো যে এইটার উত্তর কি হবে। দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। ধন্যবাদ দস্তগীর জাহাঙ্গীর, খুব ভালো লাগলো আজকের এই ব্যতিক্রম ধর্মী আলোচনা। এই একটু গল্পের ছলে যে আমরা কথা বললাম, খুব ভালো, আপনিও যে সময় দিলেন। এখন নিউ ইয়র্কে বা ওয়াশিংটনের সেম টাইম, মধ্যরাত পেরিয়ে গেল। বাংলাদেশে যারা দেখছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দস্তগীর জাহাঙ্গীরকে চিনেন, অত্যন্ত পরিচ্ছন্ন, সুন্দর লুকিং, সব দিক দিয়েই একজন প্রাণোজ্জ্বল মানুষ এবং আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। তো আপনারা যে যেখানে আছেন সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ।